জোহানের চোখ থেকে পানি শুকিয়ে গিয়েছিল। কথাগুলো বলতে বলতে আবার পানি এসে গেল চোখে। এগুলো মোটেও ঠিক নয়। আমি কখনো জাইনের কাছে এমন কোনো কথা বলিনি। জাইন ভুল বলেছে তোমায়, এ সবটাই ভুল। হ্যাঁ, বুঝলাম, ব্রাদার ভুল বলেছে, কিন্তু তুমি আমার সাথে এমন করো কেন? ব্রাদারের মতো তো ভালোবাসো না আমায়। এত করে বোঝানোর পরে এমনটা করলে কি করে পারলে 2 দিন পর ব্রাদারের সাথে মিতুলের বিয়ের কথা ফাইনাল করতে? রেশমি ধরতে পারলেন জোহানের কথা বলতে আসার আসল কারণ কি। রেশমি জোহানের থেকে হাত সরিয়ে আনলেন, শক্ত গলায় বললেন, যা করেছি ঠিক করেছি। তুমি বেশি বুঝতে এসো না। তোমার ওই ঠুনকো আবেগের জন্য আমি আমার কথা নড়চড় করতে পারি না। তুমি সত্যি আমাকে ভালোবাসো না? তোমার সব ভালোবাসা ব্রাদারের জন্য? ব্রাদার যদি কোনো কারণে মনে কষ্ট পায় তাহলে তোমার খারাপ লাগবে না মম? লাগবে তো, কিন্তু আমার জন্য তো তেমন কোনো খারাপ লাগার উপস্থিতির টেরই পাচ্ছে না তোমার মাঝে। আমার হৃদয় চৌচির হয়ে যাচ্ছে, অথচ তুমি সেটা বোঝার চেষ্টা করছো না। খারাপ লাগবে কি তোমার? যে কোনোভাবেই আমি এই বিয়েটা আটকাবো। দরকার হলে আমি বেদুলকে নিয়ে চলে যেতে পারি এখান থেকে, কিন্তু আমি সেটা চাই না। আমি চাই তোমরা নিজেরা এই বিয়েটা ভেঙে দাও। সব কিছুই তো তুমি ব্রাদারকে দাও। আমার জীবনে আমার ভালোবাসার খুব দরকার ছিল, কিন্তু সেটা তুমি সবটা ব্রাদারকে দিয়ে রেখেছ। মিতুলকে আমার জীবনে খুব দরকার, অথচ সেটাও তুমি এখন ব্রাদারকে দিয়ে দিতে চাইছ। কেন মম? তোমার ভালোবাসা পাইনি, আর এখন যদি মিতুল আমার না থাকে তাহলে আমার বাচ্চাটা খুব কঠিন হয়ে যাবে, জীবনটা খুব কষ্টকর হয়ে উঠবে। মা হয়ে কেন ছেলে জীবনটা এত কষ্টকর করে তুলতে চাইছ? করো না এমন, সত্যি কষ্ট হচ্ছে। মিতুলকে না পেলে তো ব্রাদারের জীবন অপূর্ণ থাকবে না, কিন্তু আমার জীবনে তো একটা অপূর্ণতার গল্প আছে। মিতুলকে না পেলে সে গল্পটা আরো দীর্ঘ হবে। এত অপূর্ণতা নিয়ে আমি থাকবো কি করে? পারবো না থাকতে। মিতুলকে কেড়ে নিয়ে আমার জীবনে অপূর্ণতার গল্পটা আর দীর্ঘ করো না। আমি তোমার ছেলে, এমনটা করো না আমার সাথে। এমনটা করা উচিত নয় তোমার। ব্রাদারের সাথে বিয়েটা ভেঙে আমার সাথে ঠিক করো, নয়তো নিজের জীবনের অপূর্ণতার গল্পটা খুব বাজেভাবে পূর্ণ করবো আমি। জোহান আর বসল না, দ্রুত পায়ে বেরিয়ে গেল। রেশমি অবাক হয়ে তাকিয়ে আছে। জোহান কি এইমাত্র হুমকি দিয়ে গেল তাকে? রাত 11টা। মিতুল জোহানের সামনে দাঁড়িয়ে আছে, চাঁদের আলো ছড়িয়ে আছে ছাদ জুড়ে। জোহান বলল, যদি সত্যি এই বিয়েটা না থামে তাহলে আমি তোমাকে নিয়ে চলে যাবো এখান থেকে। কি? পালিয়ে যাব? পালিয়ে নয়, চলে যাবো আমরা। ওই একই তো কথা। এক কথা নয়, আমরা সবার সামনে দিয়ে চলে যাব। ওটাকে পালিয়ে যাওয়া বলে না। ওটাকেও এক প্রকার পালিয়ে যাওয়াই বলে। আমি পালিয়ে যেতে পারবো না। আর আমরা পালিয়ে কেন যাব? পালাবো না আমরা। আমাদেরকে আমাদের ফ্যামিলি মেম্বার্সদের বোঝাতে হবে, যতক্ষণে তারা না বুঝে। আমি ক্লান্ত, আর বোঝাতে পারবো না। সে তুমি বোঝাও গিয়ে। বোঝাতে হবে। অভিভাবকদের অনুমতি ছাড়া বিয়ে বাতিল হয়ে যায়। মিতুলের কথা শুনে জোহান দমে গেল, ঘাড় ম্যাসাজ করতে করতে বলল, তাহলে এখন কি করব? আমার ভালো লাগছে না আর। ধৈর্য ধরো, ধৈর্যের ফল অতি সুমিষ্ট। মাহিরা সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারল না। এই রাতের বেলাতেই একরাশ দ্বিধা, সংশয়, জড়তা নিয়ে রেশমির রুমের দিকে যাচ্ছে। জানে না রেশমি ঠিক কিভাবে নেবে কথাটা। রেশমির রুমের সামনে আসতেই জাইনকে বের হতে দেখল রুম থেকে। ক্ষণিকের জন্য চোখাচোখি হলো জাইনের সাথে। জাইন কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেল। মাহিরা জাইনের থেকে চোখ সরিয়ে নিয়ে রেশমির রুমে প্রবেশ করল। শেষমেশ জাইনের সাথে বিয়েটা হয়েই যাচ্ছে। তবে আশ্চর্যের বিষয়, জোহান এ নিয়ে মোটেই চিন্তিত নয়। ওর মুখে কোনো চিন্তার ছাপ নেই, স্বাভাবিকতার গাঢ় রং আঁকা মুখে। মিতুল ওকে যত দেখেছে তত অবাক হচ্ছে। এত চুপ, এত হাসি খুশি কি করে জোহান? এমন করছে যেন বড় ভাইয়ের বিয়েতে তার খুব আনন্দ হচ্ছে, মজা পাচ্ছে সে। আর জাইনও যে কি হাসি খুশি। লিভিং রুমে এক গাদা মানুষের সমাগম। জাইন তাদের সাথে হেসে হেসে উচ্চ স্বরে কথা বলছে। ভাইদের দেখেও মিতুল কম অবাক নয়। যে ভাইরা শুরু থেকে ওর সাথে ছিল, এ বিয়েতে রাজি ছিল না, তারাও হুট করে পাল্টে গেছে। ছোট বোনের বিয়েতে ভাইদের যে ভূমিকা পালন করা উচিত সেটাই করছে তারা, অথচ তাদের থাকা উচিত এখন মুখ ভার। ওর মতোই মন খারাপ, কিন্তু সবকিছু ওলটপালট। সবাই সবার আনন্দ ফুর্তি নিয়ে আছে, অথচ ওর দিকে তাকানোরই সময় নেই কারো।
মিতুল এখন নিজের রুমে, পরনে লাল টুকটুকে শাড়ি, মুখে ভারী সাজ। একটু আগে রুম থেকে বের হয়ে বাসার পরিস্থিতিটা পরখ করে দেখছিল। আনন্দ যেন ধরে নাই বাসায়। সহ্য করতে না পেরে আবার নিজের রুমে ফিরে এসেছে। কান্না পাচ্ছে ওর। এভাবে জাইনের সাথে বিয়ে হবেও ভাবতে পারেনি। ওই অহংকারীটাকে বিয়ে করা অসম্ভব ওর কাছে, কিন্তু এই অসম্ভব জিনিসটা সত্যি হয়ে যাচ্ছে। বিয়ে হবে রাত 1টায়, এখন বাজে 12:45। আর কতটুকু সময় বাকি? এত তাড়াতাড়ি যাচ্ছে কেন সময়টা? দরজা খোলার শব্দে সচকিত হলো মিতুল। একটু পর আয়নায় দেখা গেল জোহানের প্রতিচ্ছবি। মিতুল দ্রুত পেছন ফিরল। কংগ্রেচুলেশনস মিতুল। হাসি মুখে অভিনন্দন জানালো জোহান। মিতুল এগিয়ে এলো কাছে, ধরা গলায় বলল, কংগ্রেচুলেশন। এমনটা পারছো কি করে জোহান? তোমার ব্রাদারের সাথে বিয়ে হয়ে যাচ্ছে আমার, তুমি কিছু করবে না? কি আর করবো? হ্যাঁ, চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমি সেসব কিছুই করব না, কারণ ব্রাদারের সাথে তোমার বিয়ে হয়ে গেলে আমার কিছুই যায় আসে না। জোহানের কথা শুনে মিতুলের মুখ কালো হয়ে গেল। কি বলছো এসব? তোমার কিছু যায় আসে না মানে? তুমি তো আমাকে ভালোবাসো। তোমার ব্রাদারের সাথে আমার বিয়ে হয়ে গেলে তুমি? ভালোবাসা? মিতুলের কথার মাঝে বলে উঠল জোহান। শ্লেষাত্মক হেসে ফেলল, বলল, কে ভালোবাসে তোমাকে? নিজের দিকে তাকিয়ে দেখেছো একবার? কত খাটো তুমি! আমার মতো এত লম্বা একটা ছেলে যায় তোমার সাথে? বানায়? তুমি হলে এইটুকু পিচ্ছি একটা মেয়ে। ও সরি, মেয়ে না, এলিয়ান। তুমি হলে পিচ্ছি একটা এলিয়ান। তোমার মতো একটা পিচ্ছি এলিয়ানকে কে দেখে ভালোবাসবো আমি? জোহানের কথায় স্তব্ধ মিতুল। দোকান ঝাঁ ঝাঁ করে উঠল, অবিশ্বাসের সুতো পেঁচাচ্ছে ওর সারা শরীরে। এ কি শুনছে? চোখের কোল ছাপিয়ে বাড়িধারা নামতে লাগলো। কাঁদো ভেজা কণ্ঠে বলল, এসব কি বলছো তুমি? ভালো বাসো না আমাকে? জোহান নির্বিকার উত্তর দিল, নো মিতুল, তোমাকে ভালোবাসার কোনো কারণ নেই। আমি কেন? পৃথিবীর কোনো ছেলেই তোমাকে ভালোবাসতে পারবে না। তুমি তো খাটো যে তোমাকে ভালোবাসা যায় না। আমার ব্রাদার তোমাকে কি দেখে বিয়ে করছে কে জানে? তোমাকে বিয়ে করা তো দূরে থাক, বিয়ের আশেপাশেও ঘেসতাম না আমি। মিতুল বাকরুদ্ধ। ইউনো হোয়াট, এতদিন আমাদের মাঝে যে রিলেশন শব্দটা ছিল, ওটা ছিল মূল্যহীন। তোমার প্রতি আমার কখনো সত্যিকারের ফিলিংস ছিল না। সত্যিকারের ফিলিংস কেন বলছি? তোমার প্রতি আমার মিথ্যা করে কোনো ফিলিংস ছিল না। তুমি একটা অহেতুক পার্ট আমার জীবনে। আমার আশেপাশে কত সুন্দর সুন্দর মেয়ে ঘুরঘুর করে, তুমি তো তাদের কাছে খুবই নগণ্য। কে তুমি? বাংলাদেশি খ্যাত একটা মেয়ে। তোমার মতো খাটো খ্যাত মেয়েকে ভালোবাসা যায় না। ভালোবাসি না আমি তোমায়, আর বাসিও নি কোনোদিন। তোমার সাথে যেটা ছিল ওটা ছিল শুধু মজা, এর বেশি কিছু না। বাংলাদেশি মেয়ের সাথে একটুখানি মজা করেছে শুধু, আর তুমিও বোকা। সেটা সত্যি ধরে বসে থাকবে? কে বুঝেছে? মিতুল, তুমি খুব বোকা। আমার জীবনে দেখার সবচেয়ে বোকা মেয়েটি হলো তুমি। মিতুল ফুপিয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলল, জোহান, এতটা নিষ্ঠুর হয়েও না তুমি। আমি তোমাকে নিয়ে উঁচু গলায় কত কি বললাম মা আব্বুকে। এখন তুমি এমন করলে আমার কি হবে? এমনটা করো না তুমি। আমি তোমাকে খুব ভালোবাসি, এভাবে ধোকা দিও না আমায়। সত্যি মিতুল, আমার কিচ্ছু করার নেই, এটাই সত্যি। আসলে ভুলটা বলতে গেলে তোমার ছিল। তুমি আমার এই সহজ মজাটুকু ধরতে পারোনি। অন্য যে কোনো মেয়ে হলেই এটা বুঝতে পারত, অথচ তুমি বুঝতে পারোনি। আর তুমি বুঝতে পারোনি বলেই ব্যাপারটা আজ এত দূর গড়িয়েছে। তুমি ভেবে যাচ্ছিলে আমি তোমাকে ভালোবাসি, আর তোমার এমন ভাবনা দেখে আমিও মজা করে বিষয়টি তাড়াতাড়ি ছাড়তে পারছিলাম না, যার কারণে এত দূর গড়িয়েছে ব্যাপারটা। তবে ব্যাপারটা এখন খোলাসা হওয়া দরকার। আমার মনে সত্যিই তোমার জন্য কোনো অনুভূতি ছিল না। আমার মনের কানে কানে লেনির জন্য ভালোবাসার প্রাচুর্য ছিল। লেনি আমার ভালোবাসা। 17 বছর বয়সে আমি ওর প্রেমে পড়েছিলাম। সেই প্রেম এখনও আমার মাঝে বিরাজমান। আমার এবং লেনির মাঝে বলতে গেলে প্রায় 10 বছর ধরে রিলেশন চলছে। আমাদের দুজনের ভালোবাসার মাঝে তুমি ঠকে গিয়েছিল হয়তো একটা কীট পতঙ্গ হিসেবে, আর কিছুই নয়। মিতুলের শরীর অসাড় হয়ে পড়ছে। কথা বলার শক্তি হারিয়ে ফেলছে ও। কোনো রকমে বলল, তার মানে তুমি মিথ্যে বলেছিলে আমাকে? তুমি বলেছিলে লেনি তোমাকে প্রপোজ করেছিল, তুমি অ্যাকসেপ্ট করোনি। ওটা তাহলে ভুল ছিল, মিথ্যা ছিল।
তুমি আমাকে এত দীর্ঘ একটা সময় ধরে ধোঁকা দিলে জোহান। এমনটা কি করে পারলে? আমি তো সত্যি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আমাকে তুমি সত্যি সত্যি ভালোবাসলেও আমার কি করার আছে? আমি তো তোমাকে মিথ্যেও ভালোবাসি না। আচ্ছা, তুমি নিজে একবার ভেবে দেখো, আমার সাথে কি তোমাকে মানায়? আমার মতো এত সুদর্শন লম্বা একটা ছেলের সাথে তোমার মতো এত খাটো পিচ্ছি একটা এলিয়ানকে মানায় কোনো দিক থেকে? একসাথে দাঁড়ালেই তো লোকে নানান কথা বলবে। তুমি তো পড়ে থাকবে আমার হাঁটুর নিচে। মিতুল অবিশ্বাস্য চোখে তাকিয়ে শুধু কাঁদতে লাগলো। জোহান বলল, আমার ব্রাদার খুব ভালো। তোমার মতো এত খাটো একটা মেয়েকে সে বিয়ে করতে রাজি। তার মতো এত ভালো মানুষের হয়? কেতো না। একজন মহান মানুষকে তুমি বিয়ে করতে যাচ্ছ, যেখানে তোমার মতো এত খাটো মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। কান্নাকাটি না করে সুষ্ঠুভাবে বিয়েটা করে নাও। বলেই জোহান যাওয়ার জন্য ঘুরল। মিতুল দ্রুত পেছন থেকে জড়িয়ে ধরল ওকে। এমনটা করো না, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি এমন করলে আমি মরে যাব। জোহান বিরক্ত কণ্ঠে বলল, ছাড়ো। ছাড়বো না আমি। তুমি আগে বলো, তুমি যেসব বলছো একটা কথা মন থেকে বলনি। তুমি আসলে আমাকে ভালোবাসো? জোহান বিরক্তির পাশাপাশি চরম রেগেও গেল। মিতুলের হাতের বন্ধন ছাড়িয়ে নিতে নিতে হুঙ্কার দিয়ে বলল, ছাড়ো আমায়। জোহান এত দ্রুত বেগে হাত ছাড়িয়ে নিল যে মিতুল তাল সামলাতে পারল না। পা টলে উঠে একটু দূরে ছিটকে পড়ে গেল মেঝেতে। পতন ঘটল ওর, সেই সাথে পতন ঘটল ওর ঘুমেরও। মতন একটা বিকট শব্দ করে ঘুম থেকে জাগ্রত হলো। বুক ধড়ফড় করছে, শ্বাস ভারী, মুখে লেপ্টে আছে আতঙ্কের ছাপ। কিছুটা সময় বিমূঢ় থেকে হঠাৎ ডুকরে কেঁদে উঠল ও। মেহেরিন ড্রেসিং টেবিলের সামনে টুলে বসেছিল। মিতুলকে চিৎকার করতে দেখে ছুটে এলো ওর কাছে। কি হয়েছে? মেহেরিনকে দেখে মিতুল ঝরঝর করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, মেহু, জোহান, আমার জোহান। জোহান কি? জোহান? কথা শেষ করলো না মিতুল। হঠাৎ আশপাশটা একটু খেয়াল হতেই থেমে গেছে ও। কান্না ধীরে ধীরে স্থিতিশীল হতে লাগলো। নিজেকে আবিষ্কার করলো নিজ বিছানায়। কান্না থেমে শান্ত হয়ে গেল মিতুল। মনের মাঝে ভাবনা ঘুরপাক খেতে লাগলো। এটা কি? জোহান কোথায়? ওর পরনের শাড়ি কোথায়? ধরপড়িয়ে উঠে বসলো শোয়া থেকে। আশপাশে আরেকবার উদ্বিগ্ন দৃষ্টি বুলিয়ে নিল। না, কোথাও কিছু নেই, শান্ত পরিবেশ। জোহান নেই এখানে। মিতুলের কপালে ভাঁজ পড়ল। মস্তিষ্ক চাপ প্রয়োগ করে ওকে জাগিয়ে তুলল জাগতিক হুঁশে। স্বপ্ন ছিল ওটা? উফ, কি বাজে স্বপ্ন। স্বপ্নটা একেবারে রিয়েল মনে হয়েছে। একদম মোটেই মনে হয়নি যে ওটা স্বপ্ন ছিল। মনে হয়েছে জোহান সত্যি সত্যি ওকে কথাগুলো শুনিয়েছে। মিতুল ভাবনার বহিরা তলে ডুবে গেল। মেহেরিন মিতুলকে এমন করতে দেখে হাত দিয়ে মৃদু ঠেলা দিয়ে ডাকলো। মিতুল? মিতুল একটু কেঁপে উঠল। আর ইউ ওকে? মিতুল ঘোরের ভিতর থেকেই বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ওকে। মেহেরিন একটু স্বস্তি বোধ করল। কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? এরকম চিৎকার করলি কেন? মিতুল চিন্তায় পড়ে গেল। জোরে চিৎকার করেছে। বাড়ির সবাই টের পেয়েছে নাকি? সবাই যদি এসে জিজ্ঞেস করে কেন চিৎকার করছে, তখন কি বলবে? এই স্বপ্নের কথা তো কাউকে বলা যাবে না, এমনকি মেহেরিনকেও বলতে পারবে না। মেহেরিন আবার জিজ্ঞেস করলো, কিরে, স্বপ্ন দেখেছিস? মিতুল নিজের স্বপ্নের কথা সত্যি করে বলতে পারল না। আমতা আমতা করে বলল, দেখেছি, আসলে দেখেছি কেউ একজন ছুরি নিয়ে আমাকে মারতে এসেছে। ঠিক আমার বুক বরাবর ছুরিটা দিয়ে আঘাত করতে নিয়েছিল। তার আগেই ভেঙে গেল ঘুমটা। মেহেরিন আঁতকে উঠল। ও, কি ভয়ঙ্কর স্বপ্ন! মিতুলের ইতস্তত বোধ হলো। বলল, আমি ওয়াশরুমে যাচ্ছি। মিতুল যেন এক প্রকার পালিয়ে এলো ওয়াশরুমে। নিজের স্বপ্নটা নিয়ে ভাবতে লাগলো। উফ, কি বাজে ভয়ানক স্বপ্ন ছিল। ওর স্বপ্নগুলো তারিফ না করে পারা যায় না। এক একবার এক একটা চরম স্বপ্ন দেখে। আজকের স্বপ্নটা ছিল এ যাবৎকালের দেখা সকল স্বপ্নের ঊর্ধ্বে। সব থেকে ফালতু বিভৎস স্বপ্ন। সময়টা খারাপ যাচ্ছে আর সেই সাথে ওর স্বপ্নরাও তাল মেলাচ্ছে। এই কঠিন একটা মুহূর্তে জোহানকে নিয়ে একটা ভালো স্বপ্ন দেখলেও তো পারত। তাও তো মনটায় শান্তি মিলতো একটু। অথচ কি স্বপ্ন দেখলো এটা? কি করে এমন একটা স্বপ্ন দেখলো? জোহান ওর সাথে ওই রকম? ওফ, এই নিয়ে ভাবতে চায় না ও আর। জোহান কি জীবনে ওর সাথে এমন করতে পারে?
এ নিয়ে ভাবাও যে ভুল। আর লেনি, জোহান লেনিকে? ও নো, চিন্তায় চিন্তায় মাথা হ্যাং হয়ে গেছে ওর। মিতুল ফ্রেশ হয়ে বের হলো। মেহরিন রুমে নেই। মিতুল টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ালো। মাথা থেকে এখনো স্বপ্নের ব্যাপারটা যায়নি। মিতুল নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। ও কি খুব খাটো? না, খুব বেশি খাটো তো নয়। 5 ফুট 2 ইঞ্চি লম্বা। এমন লম্বাও অনেকে হয় না। ওর থেকেও কত খাটো মানুষ আছে, অথচ জোহান ওকে স্বপ্নে এমনভাবে খাটো বলেছে যেন ও একটা কলমের মতো ছোট। জোহান খুব বেশি বেশি করেছে। মিতুলের হঠাৎ খুব রাগ হলো। এমনভাবে বলার অধিকার কে দিয়েছে জোহানকে? হোক এটা স্বপ্ন, তাই বলে এমন করে বলবে? মিতুল এলোমেলো চুলগুলো আছড়িয়ে নিল। মনে আবার এখন অন্য চিন্তা ঘুরছে। হঠাৎ করে এমন একটা স্বপ্ন কেন দেখল? কি কারণ? জোহান কি সত্যিই কোনোভাবে নিজের চিন্তাকে জায়গাতেই স্থির করে দিল মিতুল? সত্যিই মাথাটা গেছে ওর। জোহানকে নিয়ে এমন ভাবনা কি করে উদয় হচ্ছে ওর মাঝে? নিজের ভাবনা দেখে নিজেই শিহরিত। মিতুল পরিপাটি হয়ে রুম থেকে বের হলো। কালকে মা আব্বুকে এত করে বুঝিয়েছে, তারপর যদি তারা আজকে একই সুরে গান গায় তাহলে আর এক দফা বুঝ দেবে। যে করেই হোক এ বিয়ে আটকাবেই। মিতুলের পা থমকে গেল। লিভিং রুম এখনো চোখের সামনে দৃশ্যমান হয়নি, তবে লিভিং রুমে চলা সকল কথার সাউন্ড ওর কানে আসছে। খুব পরিচিত একটা কণ্ঠ শুনতে পাচ্ছে। কার কণ্ঠ এটা? ছোট মামুনির। মামুনির নামটা মনে পড়তেই মিতুল পুলকিত হয়ে উঠল। আনন্দের সাথে প্রায় দৌড়ে এলো লিভিং রুমে। এসেই মামুনির পাশে বসে পড়ল। মামুনি এবং ওর 16 বছরের কাজিন জেবিন এসেছে। তোমরা হঠাৎ? পুলকিত কণ্ঠে বলল মিতুল। মামুনি কেমন একটা করে যেন বললেন, বাবা, মেয়ে তো দেখছি খুব আনন্দে আছে। বলি, আজ তোর বিয়ে বলে কি এত আনন্দে থাকতে হবে? মামুনির কথায় লিভিং রুমে উপস্থিত রেশমি আন্টি, মেহরিন, জেবিন এবং নিচতলায় ভাড়াটিয়া আন্টি, ভাড়াটিয়া 2 আপু সকলে হাসলেন মামুনির পাশাপাশি। এক একজনের হাসির ধরনটা এক এক রকম হলো। যেমন রেশমি আন্টি হাসলেন চাপাভাবে, মেরিন হাসল মৃদু, জেবিন এবং ভাড়াটিয়া আন্টি একটু বেশি হাসলো। আপু দুটো হাসলো আরও বেশি। মেহরিনকে হাসতে দেখে মিতুল খানিক অবাক হলো। সকলের মুখে হাসি, কিন্তু মিতুলের মুখ কালো হয়ে গেল। আজ বিয়ে মানে? মিতুল দ্রুত কথা সেরে লিভিং রুম থেকে চলে এলো। মামুনিরা এসে গেছে, আরও অতিথিরা আসবে। আজ বিয়ে মানে কি এসবের? স্বপ্নটা কি তাহলে সত্যি হয়ে যাচ্ছে? যে বিয়ের আরও একদিন পর হওয়ার কথা, সেই বিয়ে আজকে এগিয়ে এলো কেন? জোহান কি তবে ভাইয়ের বিয়েতে মত দিয়ে দিয়েছে? ও মত দেওয়ার জন্যই কি এই বিয়েটা আরও তাড়াতাড়ি হচ্ছে? মিতুলের হৃৎপিণ্ড কেঁপে উঠল। না, এটা কিছুতেই হতে পারে না। মিতুল রুমে এসে দরজা আটকে মোবাইল তুলে নিল হাতে। কল দিল জোহানের কাছে। কোথায় জোহান? রিং হলো কিন্তু কল রিসিভ হলো না। আশ্চর্য তো, জোহান কল রিসিভ করছে না। মিতুল আবার কল দিল। আগের ঘটনারই পুনরাবৃত্তি হলো। রিসিভ হলো না কল। মিতুলের মাথা সত্যি এবার আওলা ঝাওলা লাগছে। জোহান কল রিসিভ করছে না কেন? স্বপ্নটা কি তাহলে বাজেভাবে সত্যি হয়ে যাচ্ছে? আহ! আক্রোশপূর্ণভাবে কিছুটা শব্দ করল মিতুল। এখনই জোহানের সাথে কথা বলা দরকার ওর, কিন্তু কিভাবে বলবে? কল যে রিসিভ করছে না। জোহান কোথায় আছে এই মুহূর্তে? রুমে? এখনো ঘুমোচ্ছে? মিতুলের মনে হলো জোহান রুমে। সত্যিই ঘুমোচ্ছে নাকি ওকে ইগনোর করছে? লিভিং রুম পেরিয়ে তো এখন জোহানের রুমে যেতে পারবে না। সেখানে এখন মানুষজন বসে আছে। মিতুল উপায় না পেয়ে চলল মায়ের কাছে। মাকে পেল তার রুমে। মা একা নয়, তার সাথে ওর বড় খালামণি, উপরতলার এক দাদি এবং সুরভি খালাও আছে। কি একটা বিষয় নিয়ে যেন আলোচনা করছিল তারা। মিতুল বড় খালামণিকে দেখে একটু বিস্মিত হলো। খালামণিও এসে গেছে। মিতুলের খালামণি ওকে লক্ষ্য করে একগাল হেসে বললেন, কেমন আছিস মা? মিতুল শুকনো গলায় উত্তর দিল। ভালো আছি। চেষ্টা করে একটু হাসতে পারল না, কিন্তু সে কেমন আছে সেটা তো জিজ্ঞেস করতেই হয়। তুমি কেমন আছো? ভালো। তা শেষ পর্যন্ত আমাদের মিতুল মায়ের বিয়ে হয়েই যাচ্ছে। খালামণি হাসলেন। মিতুল হাসতেও পারল না, আর কিছু বলতেও পারল না। মা একা থাকলে ফট করে কথাটা মায়ের কাছে বলে দিত, কিন্তু এদের সামনে এমন কথা বলবে কি করে? মিতুল মাকে বলল, মা, তুমি এদিকে আসবে, তোমার সাথে কথা ছিল। মাহিরা জানালেন, আমি এখন ব্যস্ত, পরে শুনবো তোমার কথা। মিতুলের একটু রাগ হলো, আবার বলল, কথাটা খুব জরুরি, এক্ষুনি একটু আসো। মাহিরা কড়া গলায় বললেন,
বললাম না যাও, পরে শুনছি। মিতুল আর কিছু বলতে পারল না। খুব রাগ হলো। রাগের মাথায় না দাঁড়িয়ে চলে এলো। ভীষণ অস্থিরতা হচ্ছে। কি করবে এবার? জোহানের সাথে কথা বলা দরকার। জোহান ফোন ধরছে না কেন? মিতুল আবারও একবার কল দিল, কিন্তু রিসিভ হলো না। ও আর পারছে না। স্বপ্নটা কি আসলেই সত্যি হয়ে যাচ্ছে নাকি? ও ধৈর্য ধরল, খানিক সময় বসে রইল রুমে। তারপর মিলানের কাছে কল দিল। ভাইয়ের সাথে কথা বলে মিতুল অবাক। হ্যাঁ, স্বপ্নের সাথে তো বাস্তব মিলে যাচ্ছে। ভাইয়েরা বাজারে গেছে বিয়ে উপলক্ষে বাজার করতে। মিতুল মোটেই আশা করেনি এটা। যারাই বিয়েতে অমত পোষণ করেছিল, আর তারা হাসি মুখে এখন বাজার করছে। ভাইয়ের সাথে মিতুল বেশি কিছু বলতে পারল না। সে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দিয়েছে। মিতুল আর সহ্য করতে পারছে না। কি হচ্ছে এসব? পাগল পাগল লাগছে ওর। স্বপ্নে যা দেখেছিল তা তো মিলে যাচ্ছে। হুম, এভাবে আর বসে থাকা যাচ্ছে না। এই মুহূর্তে জোহানের সাথে কথা না বললেই নয়। মিতুল রুম থেকে বের হলো। লিভিং রুমে বেশি কেউ নেই এখন। জেবিন এবং ওর খালাতো ভাই আছে শুধু। ওর খালাতো ভাইয়ের বয়স কম, মাত্র 10 বছর। মেহরিন কোথায় গেল? এখানেই তো ছিল। মেহরিনটার কথাও কিছু বুঝতে পারছে না। এত বড় একটা ঘটনা ঘটেছে, অথচ ওর সাথে কথা বলতে আসছে না একবার। মিতুল মেহরিনের চিন্তা বাদ দিল। লিভিং রুমে কাজিনরা থাকলেও সেসব গ্রাহ্য করল না ও। জোহানের রুমের দিকে গেল। দরজা ভেতর থেকে বন্ধ করে রেখেছে জোহান। এই জোহানটা কোনো কাজের নয়। এমনি সময় দরজা আনলক রাখে, অথচ আজকে যখন এত গুরুত্বপূর্ণ তখন লক করে রেখেছে। এখন কি কাজিনদের সামনে দরজা ধাক্কাধাক্কি করবে? বিরক্ত, রাগ নিয়ে দরজায় নক করলো। খুলল না দরজা। 2 হাত দিয়ে জোরে জোরে আঘাত করলো। এবারও খুলল না। আরও একবার নক করতে হলো, তারপর খুলল। দরজা খুলতেই জোহানকে দেখতে পেল। ঘুম ঘুম চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। চোখ পিটপিট করে তাকিয়ে বলল, তুমি? মিতুল কোনো কথা না বলে জোহানকে ঠেলে রুমে ঢুকে গেল। তারপর বন্ধ করে দিল দরজা। কাজিনরা কি ভাববে সেদিকে ধ্যান দিল না। তুমি কি কতবার কল দিয়েছি, কল রিসিভ করনি কেন? কখন কল দিয়েছ? একটু আগে, কম করে হলো 20 বার কল দিয়েছি। জোহান নিজের মোবাইল চেক করলো। হ্যাঁ, কল দিয়েছে মিতুল, তবে 20 বার নয়, 11 বার। জোহান বলল, ফোন সাইলেন্ট ছিল। এমন একটা সময় তুমি ফোন সাইলেন্ট করে রেখেছো। জানো কি হয়েছে? কি হয়েছে? আজ আমার বিয়ে, বিকেলে তোমার ব্রাদারের সাথে বিয়ে হচ্ছে। জোহানের মস্তিষ্ক নড়ে উঠল। চোখে ঘুমের ছিটে ফোঁটাও রইল না আর। হোয়াট? হ্যাঁ, মানুষজন আসতে শুরু করে দিয়েছে। যে বিয়ে পরশু হওয়ার কথা, সেই বিয়ে আজকে ফিক্সড করেছে। জোহান কয়েক সেকেন্ড অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। তারপর দরজার দিকে পা বাড়ালেই হাত টেনে ধরল মিতুল। কোথায় যাচ্ছ? কালকে যাদের এত বোঝালাম তারা এখন এই সিদ্ধান্ত অটল রয়ে গেছে। সিদ্ধান্ত আবার এগিয়ে এনেছে। যে বিয়ে পরশু হওয়ার কথা, সে বিয়ে নাকি আজকে হবে। তোমার কি ধারণা আমি এখনো চুপ করে থাকবো? থাকবো না আমি। যাদের এত বোঝানোর পরও বলছিল না, তাদের এবার অন্য উপায়ে বোঝাবো আমি। ছেড়ে দেবো তাদের। যদি এই বিয়ে না থামে তাহলে আমি সত্যিই তোমাকে নিয়ে চলে যাব। পাগল হয়ে গেছো? আবারও সেই পালিয়ে যাওয়ার কথা বলছো? উফ মিতুল, এটাকে পালিয়ে যাওয়া বলে না, এটাকে চলে যাওয়া বলে। ঠিক আছে, যাই বলুক না কেন, আমি যে তোমাকে নিয়ে সত্যি চলে যাবো এমনটা নয়। এটা সত্যি তাদের বলবো, হুমকি দেবো তাদের। ঠান্ডা মাথায় তাদের যেটা বুঝিয়ে পারোনি, গরম করে বললে সেটা ইজিলি বুঝে যাবে তারা। জোহান আবারও যাওয়া দিলে মিতুল হাত টেনে ধরল। এমনটা করবে না। বাড়িতে অনেক মানুষজন আছে এখন, ওভাবে বললে হবে না। শান্ত মাথায় বুঝাতে হবে তাদের। এখনো শান্ত? আমি কথা বলবো মায়ের সাথে। যখন তুমি এই বিয়েতে মত দাওনি, তাহলে বিয়েটা থেমে যাওয়ার বদলে আরও এগিয়ে এলো কেন, সেটাই জিজ্ঞাসা করব আমি। তুমি থাকো, আমি চাচ্ছি। ভেবো না যে এই বিয়ে হবে। যে করেই হোক এই বিয়ে আটকাবই। মিতুল বেরিয়ে এলো। সকাল এখন 10টা বাজে। ভাইয়ের বাজার দিয়ে আবার বাইরে বেরিয়ে গেছে। ভাইদের সাথে দেখা হয়নি মিতুলের। মিতুল সোজা কিচেনে এলো। সবাই এখন কিচেনেই আছে। হাতে হাতে সব কাজ তাড়াতাড়ি সেরে ফেলবে। মাহিরা মশলা ব্লেন্ড করছিলেন। মিতুল ডাকলো, মা, একটু এদিকে আসো। দেখছো না কাজে ব্যস্ত? পরে পরে নয়, এক্ষুনি আসো। তোমার সাথে এক্ষুনি কথা বলতে হবে আমার। তাড়াতাড়ি আসো। মিতুল অশান্ত, ভিতরে ছটফটানি। মাহিরা আর না গিয়ে পারলেন না। মেহরিনের কাছে নিজের কাজ গুছিয়ে দিয়ে মিতুলের কাছে গেলেন। মিতুল মাকে নিজের রুমে নিয়ে এলো। এসব কি মা? আজ বিকেলে আমার বিয়ে,
মানে কি এসবের? কাল এত করে বুঝালাম, তারপরও অবস্পনা করছো। বিয়ে থামানোর বদলে যে বিয়ে ছিল আরও একদিন পর, সে বিয়ে উল্টো আজকে ট্রান্সফার করে আনলে। কেন করছো এমন? সত্যি তোমরা আমার অমতে জোর করে বিয়ে দিবে আমার? জানো না মেয়ের সম্মতি ছাড়া বিয়ে হয় না? মেয়ের সম্মতি নিয়েই তো বিয়ে দিচ্ছি। মেয়ের সম্মতি? কখন সম্মতি দিলাম আমি? অবাক কণ্ঠ মিতুলের। মানে কি? জোহানকে বিয়ে করতে চাও না তুমি? অবশ্যই না। ওই অহংকারীকে মরে গেলেও বিয়ে করব না আমি। ওকে বিয়ে করা অসম্ভব। কেমন করে বোঝাবো তোমাদের? এই বিয়ে ভেঙে দাও তোমরা প্লিজ। উত্তেজনায় মিতুল একেবারেই খেয়াল করল না মাহিরা ঠিক কার নাম উচ্চারণ করছে। তোমার সমস্যা কি? আজ এই কথা বলছো, কাল ওই কথা বলছো, এখন কি চাও? জাইনের সাথে যে বিয়ে ভেঙে জোহানের সাথে ঠিক করেছি, সেটা আবার ভেঙে জাইনের সাথে ঠিক করি? হ্যাঁ তাই কথাটা বলতে গিয়েও মিতুল হঠাৎ ব্রেক কষল। মায়ের কথাগুলো তীক্ষ্ণ চাপ সৃষ্টি করলো মস্তিষ্কে। মা কি বলল এই মাত্র? মায়ের কথা যখন ভালোভাবে ধারণ করলো মস্তিষ্ক, তখন সচকিত হয়ে উঠল মিতুল। বিস্মিত দৃষ্টি ফেলল মায়ের উপর। বিস্ময় আষ্টে পৃষ্ঠে ধরল ওকে। কিছুতেই না, মা এইমাত্র কিছুতেই মিতুলের ভাবনা আর বেশি দূর এগোতে পারল না। কি বিয়ে করতে চাও না জোহানকে? মিতুল অবাক হয়ে তাকিয়ে রইল ও হতবাক। মাহিরা ক্ষুদ্র শ্বাস ত্যাগ করে বললেন, পারলাম না। মেয়ে এত কান্নাকাটি দেখে নিজেকে শক্ত রাখতে পারলাম না আর। আমি তো মা। অনেক সময় কঠিন থাকার চেষ্টা করলেও গলিত মনটা কখন হঠাৎ আরো গলে ওঠে বোঝা যায় না। মিতুল এক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের দিকে। হঠাৎ কেন যেন ওর চোখে জল চিকচিক করে উঠল। মাহিরা বললেন, জাইনের সাথে তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে, এটা ভেবে ওর সাথে বিয়ে দিতে চাইছিলাম তোমাকে। জোহানের কথা যেরকম শুনেছি তাতে ওর সাথে ভালো থাকবে না ভেবেই প্রথমে এত কঠিন ছিলাম। কিন্তু কাল যখন জোহানের কথা অমনভাবে বললে, তখন মনে হলো না আমার মেয়েটা অবুঝ নয়, বুঝদার হয়েছে। ওর কথাকে ভরসা করে ওর সুখে থাকার বিষয়টা ওর কাছেই ছেড়ে দিতে পারি। আর তাই জাহিনের সাথে বিয়ে ভেঙে এখন জোহানের সাথে ঠিক করেছি। আর জাহিনের সাথে বিয়ে নয় তোমার, জোহানের সাথে বিয়ে। মিতুলের ভেতরটা খুব আবেগপ্রবণ হয়ে পড়ছে। জল টলমল চোখে তাকিয়ে থেকে বলল, কি করে সম্ভব হলো এটা? রেশমি আন্টি বলা মাত্রই মেনে নিয়েছে সে? তেমনটাই তো ঘটলো। রেশমি শুধু বলল যেটা ভালো হবে সেটাই করা হবে। আমি যাওয়ার আগে জাহিন হয়তো কিছু বলেছিল ওর মাকে। আমি রেশমির রুমে ঢোকার আগেই জাহিনকে বের হতে দেখেছিলাম। মিতুল এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না। আনন্দে হাসিও পাচ্ছে, আবার কান্নাও পাচ্ছে। ও হাসলও না, কাঁদলও না। ও করলো ভিন্ন কিছু। হুট করে জড়িয়ে ধরল মাকে, বলল, লাভ ইউ মা। আমি জানতাম তুমি বুঝবে, কারণ তোমরা তো এমন নও। অনেক ভালোবাসি তোমাদের। হয়েছে, ছাড়, কাজ আছে তো আমার। ছাড়বো না। এটা কি পাগলামি? রান্না বান্না করতে হবে না নাকি? মিতুল ছাড়ল মাকে। মাহিরা বললেন, বিকেলে রেশমিদের বাড়ি থেকে মানুষজন আসবে, ভালো আচরণ করবে তাদের সাথে। মিতুল মাথা নাড়ল। মাহিরার কিছু না বলে একটু মায়া ভরা হাসি উপহার দিয়ে চলে গেল। মিতুলের কোনো খোঁজ নেই। এই বিয়ে আটকাবে বলে সেই যে গেল আর ফেরেনি। ভিতরে ভিতরে রাগে শেষ হয়ে যাচ্ছে জোহান। এটা কি করে হয়? এত করে বলল অথচ তারপরও এমনটা কারো কাছ থেকে আশা করেনি। এখনো কিভাবে মিতুলের সাথে ব্রাদারের বিয়ের ব্যাপার নিয়ে এতটা এগোতে পারে ফ্যামিলির লোকজন? না, আর এভাবে বসে থাকা যাচ্ছে না। জোহান ধৈর্য ধরে রাখতে পারল না, বের হলো রুম থেকে। লিভিং রুমে অপরিচিত একটা মেয়ে দেখে একটু থমকে গেল। কে এই মেয়ে জানা নেই ওর। মিতুল বলে গিয়েছিল বাড়িতে নাকি মানুষজন আসতে শুরু করেছে। তাদের ভিতরে কেউ একজন হবে। জোহান ভিতরের দিকে গেল। দেখা হয়ে গেল মেহরিনের সাথে। কোথায় যাচ্ছ? মেহরিন জিজ্ঞেস করলো। জোহান প্রশ্নের উত্তর না দিয়ে নিজে প্রশ্ন করলো, আজকে কি সত্যি মিতুলের বিয়ে হচ্ছে? হচ্ছে তো। বিয়ের আভাসটা কি হিসাবে পেলে? জোহান এবারও উত্তর দিল না। আর একটু বেশি রাগ হলো ওর। প্রশ্ন করে বসলো, মিতুল কোথায়? আছে হয়তো ওর রুমে। নিজেই গিয়ে দেখো, হয়তো নিজের বিয়ে নিয়ে গভীর ভাবনায় ডুবে আছে সে। আকাশ আজকে এত মেঘলা কেন? আজ তো সূর্য রশ্মিতে ঝলমল করার কথা, খুশির বার্তা ছড়িয়ে দেওয়ার কথা এই শহরের কানায় কানায়। অথচ আজকে আকাশ মেঘলা, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে।
প্রকৃতি বড় আজব। এটাই প্রথমবারের মতো খেয়াল করছে না মিতুল, এর আগেও করেছে, তবে আজকে একটু বেশি আজব মনে হচ্ছে। আজকে ওদের খুশির দিন, অথচ দেখো আকাশটা আজ কেমন মুখ ভার করে আছে। এতদিন যখন ওদের মুখ ভার ছিল তখন তো ঠিকই হাসছিল সে, তাহলে আজ কি হয়েছে? দরজা খোলার শব্দ হলো, সেই সাথে জোহানের কণ্ঠও শোনা গেল। তুমি তো বললে বিয়ে আটকাবে, কিন্তু তুমি তো রুমে ঢুকে বসে আছো, আটকে আছো বিয়ে? জোহানের কণ্ঠ কানে আসতেই মিতুলের হৃদয় বলে উঠল। আহা, আমার জোহান। মিতুলের জোহানের দিকে ফিরতেও লজ্জা লাগছে, হাসি পাচ্ছে ক্ষণে ক্ষণে। কি করবে? জোহান কেমন লজ্জা মাখা হাসি মুখ কি করে দেখাবে? পারবে না। মিতুল খুব কষ্টে চেহারা আটসাট করে পেছন ফিরল, তবে এই আটসাট ভাব রইল না আর। জোহানকে দেখার সাথে সাথে মুখ থেকে ফিক করে হাসি বেরিয়ে গেল, সেই সাথে বলল, বিয়েটা হচ্ছে। কথাটা বলে মিতুলের হাসির মাত্রা বেড়ে গেল। জোহানের ভ্রু কুঁচকাল, চেহারা রূপ নিল বিস্ময়ে, মুখ থেকে অবিশ্বাসের সুরে বেরিয়ে এলো, হোয়াট? মিতুল হ্যাঁ সূচক মাথা নাড়ল। জোহান মিতুলের হাসি মুখ দেখে যার পর নাই অবাক। তুমি হাসছো মিতুল, ব্রাদের সাথে বিয়ে হচ্ছে তোমার, তুমি খুশি? মিতুল কিছু বলতে পারল না, হাসি থামছে না ওর, ক্ষণে ক্ষণে উদয় হচ্ছে। জোহানের বিস্ময়ের ঘোর কাটল। মিতুল হেসে যাচ্ছে তো যাচ্ছেই, এমন করছে কেন মেয়েটা? মাথায় কোনো সমস্যা দেখা দিয়েছে? জোহানের ভয় হলো, বলল, দেখো হাসি থামাও, তোমার এমন হাসি দেখে ভয় করছে আমার, দয়া করে বন্ধ করো এটা। কি হয়েছে সেটা খুলে বলো। তুমি বের হও রুম থেকে। মিতুলের কথা জোহানকে আরো বিস্ময়ের গভীরে ঠেলে দিল। আমাকে বের হয়ে যেতে বলছো? হ্যাঁ, তুমি এক্ষুনি বের হও। বের হবো না, কি হয়েছে সেটা বলো। জোহান নিচ থেকে বেরোতে নারাজ দেখে মিতুল নিজেই জোহানকে জোর করে ঠেলে বের করে দিল রুম থেকে। তারপর বলল, এখন আমি যে কথাটা বলবো সেটা শুনে চুপচাপ চলে যাবে তুমি। বিস্ময়কুল জোহান কিছু বলতে পারল না, শুধু তাকিয়ে রইল। কথাটা বলতেও মিতুলকে লজ্জা আর হাসির বেড়ি বাঁধ বেঁধে রাখছে। ও সব সামলে নিয়ে বলল, বিকেলে আমার বিয়েটা তোমার সাথেই হচ্ছে জোহান, শেষমেশ হচ্ছে আমাদের বিয়ে। কথাটা বলে দরজাটা দ্রুত বন্ধ করে দিল। দরজার বাইরে জোহান দাঁড়িয়ে রইল কিংকর্তব্য বিমূঢ়। কি বলল মিতুল? বিয়েটা তোমার সাথে হচ্ছে মানে? বিকেল 5:10, কাজী সাহেব এসে বসে আছেন অনেকক্ষণ ধরে। লিভিং রুমে সবাই উপস্থিত, তবে কোণে নেই। নাহিদ সাহেব অধৈর্য হয়ে বললেন, আর কতক্ষণ? ডাকো ওকে। হ্যাঁ, যাচ্ছি আমি। মাহিরা আবারও একবার ডাকতে চলে গেলেন মিতুলকে। লিভিং রুমটা মানুষের সমাগমে পরিপূর্ণ। ঢাকার যে সকল আত্মীয় স্বজন আছে তাদের নিয়ে ক্ষুদ্র পরিসরে বিয়েটা হচ্ছে। বিয়েটা হচ্ছে ঘরোয়াভাবে, তেমন আনুষ্ঠানিকতার ছোঁয়া নেই, তবে পরে খুব বড় করে অনুষ্ঠান করা হবে। মিতুলের অনার্স কমপ্লিট হতে এখনো প্রায় 1 বছর লাগবে। ঠিক ততদিন বাংলাদেশেই আছে ও। 1 বছর পরে যখন মিতুলকে কানাডা নিয়ে যাওয়া হবে, তখন হবে অনুষ্ঠানটা। জোহানরাও সপরিবারে আবার বাংলাদেশে আসবে তখন। 1 বছর পরেও পার্মানেন্টলি কানাডা এবং জোহানের কাছে থাকবে। ঢাকায় যে আত্মীয় স্বজনের বসবাস, তাদের মধ্য থেকে রেশমিদের বাড়ি থেকে এসেছে জোহানের দাদি, 2 আঙ্কেল, 4 জন কাজিন, মামা মামি, ফুফু। মিতুলদের দিক থেকে আছে ছোট চাচা মামুনি, বড় চাচা চাচি, খালামণি এবং 2 কাজিন। এছাড়াও এসেছেন নাহিদ সাহেবের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং এই বিল্ডিংয়ের ভাড়াটিয়ারা। জোহান বসে আছে গ্র্যান্ডমাদারের পাশে, এক পাশে গ্র্যান্ডমাদার এবং অন্য পাশে মিলান। গ্র্যান্ডমাদার বাংলায় কী সব বলে চলেছেন সেসব কিছুই বোধগম্য হচ্ছে না জোহানের। সে জানে জোহান বাংলা বোঝে না। অন্য সময় হলে গ্র্যান্ডমাদারের কথা না বুঝলেও মনোযোগ দিয়ে শুনত, বোঝার চেষ্টা করত, কিন্তু এখন গ্র্যান্ডমাদারের কথায় কোনো ধ্যান নেই ওর। ও আছে অন্য ভাবনায়। সব কিছু এখন ওর কাছে কেমন স্বপ্নের মতো ঠেকছে। কোথা থেকে কি হয়ে গেল জানতো ব্রাদারের সাথে বিয়ে হবে না মিতুলের, কিন্তু বিয়েটা এভাবে এত দ্রুত ওর সাথে হয়ে যাবে সেটা ভাবিনি। ভেবে উঠতে এখনো বেশ বেগ পেতে করছে। জোহানের চোখ একবার দূরে দাঁড়ানো মমের দিকে চলে গেল। মম অন্য মানুষক। কাল রাতের কথা কেন যেন মনে পড়ে যাচ্ছে রেশমির। কাল রাতে জোহান রুম থেকে বের হয়ে যাওয়ার পর তিনি অনেকক্ষণ ধরে ভাবনায় মশগুল ছিলেন। বিয়েটা জাইনের সাথে দেওয়া ঠিক হবে
নাকি জোহানের সাথে? জোহানের সাথে বিয়েটা ঠিক করলে জাইন কিভাবে নেবে? প্রথমে জাইনের সাথে বিয়েটা ঠিক করে এখন জোহানের সাথে বিয়েটা দিলে ঠিক কেমন হবে ব্যাপারটা? অন্যদিকে জাইনের সাথে বিয়েটা দিলে জোহানের কি হবে? আরও অনেক কিছুই ভাবছিলেন তিনি, কিন্তু কোনোটাই বুঝে উঠতে পারছিলেন না। তার ভাবনায় মাঝেই হঠাৎ জাইন আসে, এসে বলল, সরি মম, এই বিয়েটা করছি না আমি। জাইনের কথা শুনে তিনি অবাক হয়ে বললেন, কি বলছো তুমি? জাইন শান্ত কণ্ঠে বললেন, মিতুলের বিয়ে আমার সাথে নয়, বিয়েটা জোহানের সাথে হওয়া উচিত। আসলেই জোহানের অনেক কিছু পাওয়ার ছিল আমাদের থেকে। মিতুলও ওরই প্রাপ্তি, ওর এবারের প্রাপ্তিটা ওরই থাক। জাইন এইটুকুই বলে শুধু, তারপর আর কিছু না বলে বেরিয়ে যায় রুম থেকে। জাইন বেরিয়ে যাওয়ার পরপরই মাহিরা আসে রুমে। জোহানের সাথে মিতুলের বিয়ের প্রস্তাব নিয়ে আসে। বেশ জড়তা নিয়ে এই প্রস্তাব দিয়েছিল মাহিরা। এমনকি দুদিন পরের বিয়ে মাহিরাই আজকে এগিয়ে এনেছে। রেশমি একবার লিভিং রুমে চোখ বুলিয়ে নিল। এখানে সবাই উপস্থিত থাকলেও জাইন নেই। জাইন না থাকার কারণে কেমন শূন্যতা শূন্যতা লাগছে তার। জাইন সকাল থেকেই বাড়িতে নেই। সকাল থেকে একটা জরুরি কাজ আছে বলে বেরিয়ে যায়, আর ফেরেনি। তিনি কল দিয়ে জানতে পারেন জাইন একটা হোটেলে আছে, রাতে ফিরবে। রেশমি এখানে উপস্থিত মানুষগুলোকে দেখে নিল ভালো করে। সবাই স্বাভাবিক, হাসি খুশি। এর মাঝে জোহানকে হাসি খুশি লাগছে না। হয়তো পুরো ব্যাপারটা বুঝে উঠতেই সমস্যা হচ্ছে ওর। রেশমি জানে না এই বিয়েতে সে খুশি না অখুশি, ঠিক বুঝে উঠতে পারছে না সেটা। তবে খারাপ যে লাগছে না সেটা বুঝতে পারছে। মাহিরা দরজা খুলে ভিতরে ঢুকলেন। হলো তোমার? মিতুলের সাজ এখনো সম্পূর্ণ হয়নি। মিতুলের পরনে কানারা থাকতে জোহানের পাঞ্জাবি বাজার থেকে কিনে দেওয়া সেই লাল লেহেঙ্গা, হাতে সেখান থেকে লেহেঙ্গার সাথে ম্যাচিং করে কেনা লাল চুড়ি, গলায় জোহানের দেওয়া সেই ডায়মন্ড নেকলেস। বিয়ে উপলক্ষে মিতুলের জন্য শাড়ি গহনা সবকিছু কেনা হলেও মিতুল সেসব পরেনি। এমন করেই সাজতে ইচ্ছে হলো ওর। জোহানের দেওয়া এসব জিনিস দিয়ে সাজতে বেশি ভালো লেগেছে। মিতুলের এখন মেকআপ ফিনিশিং চলছে, সেটিং পাউডার দিচ্ছে মুখে। মিতুলের সাথে রুমে আছে এখন মেহরিন। মেহরিন সেই অনেকক্ষণ ধরে মিতুলের সাজ দেখে যাচ্ছে। এর আগে এত সময় নিয়ে কখনো সাজতে দেখেনি মিতুলকে। ভারী সাজেও এত সময় লাগতো না মিতুলের। আর আজ করেছে হালকা পাতলা মেকআপ, তা করতেও তার সময় লাগলো বহু। সাজ চলাকালীন একটু পরপরই আবার মিতুল মেহরিনের কাছে জিজ্ঞেস করছিল, কেমন লাগছে আমার? ভালো লাগছে তো? মেহরিন কতবার যে এই প্রশ্নের উত্তর দিয়েছে তার হিসেব নেই। মাহিরা বললেন, তুমি কি সাজতে সাজতে রাত বানিয়ে ফেলবে? সাজগোজে তো বেশ অভিজ্ঞ তুমি, তারপরও এত সময় লাগছে কেন? দ্রুত করো। মিতুল মনে মনে বলল, এটাই তো আমার যত্ন করে সাজার সময় মা। এখন এত যত্ন করে না সাজলে কখন সাজবো? বিয়ের সময় সাজের মতো কি কোনো সাজ আছে? পরে কি এমন একটা মুহূর্ত আসবে আমার জন্য? এখন সাজতে সাজতে রাত বানিয়ে ফেললো বাকি। কিন্তু মুখে বলল, হয়ে গেছে মা। মেকআপ কমপ্লিট। মাথায় ওড়না টেনে মায়ের সাথে সাথে বের হলো মিতুল। লিভিং রুমে এসে প্রথমেই চোখ পড়ল জোহানের উপর। জোহানের দৃষ্টির জোড়াও ওর উপর এসেই স্থির হলো। মিতুল ভেবেছিল জোহানকে আজ পাঞ্জাবি পরা দেখবে, কিন্তু জোহান পাঞ্জাবি পরেনি। ওর পরনে জিন্স, হোয়াইট শার্ট দেখে মিতুলের মন অভিযোগ তুলল। হোয়াইট শার্ট কেন পরেছে? আজকে একটা রঙিন শার্ট পরা যেত না? এ পর্যন্ত জোহানকে হোয়াইট ড্রেসই বেশি পরতে দেখেছে। হোয়াইট পছন্দ বলে কি আজকে বিয়ের দিনও হোয়াইট শার্ট পরতে হবে? বিয়ের দিনে একটা রঙিন উজ্জ্বল ড্রেসই তো পরা উচিত ছিল, তা নয় হোয়াইট সেজে বসে আছে। মিতুলকে জোহানের পাশে বসানো হলো। মিতুলের এতক্ষণ লজ্জা লজ্জা ভাবছিল না, কিন্তু যেই জোহানের পাশে বসানো হলো সেই লজ্জা বশ করে ফেললো ওকে। এত মানুষের সামনে জোহানের পাশে বসে থাকতে লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। কেন ওকে জোহানের পাশেই বসাতে হলো? হায় হায়, এ কেমন পরিস্থিতি! কতক্ষণ এভাবে বসে থাকতে হবে? চোখ তুলে তাকাতে পারবে না? মাথায় নিচু করে কতক্ষণ বসে থাকতে হবে? বিয়েটা হয়ে গেল। কবুল বলার সময় মিতুল উপলব্ধি করতে পারল
লজ্জা কি জিনিস, এমন লজ্জা জীবনে পায়নিও। মুখ থেকে তো কবুল শব্দটা বেরই হচ্ছিল না। এর মধ্যেই হঠাৎ আবার পেয়ে বসেছিল হাসি। এত লোকের মাঝে কি হাসা যায়? হাসি চেপে রাখার কষ্টটাও বুঝতে পারল মিতুল। হাসি চেপে রাখা খুবই দুঃসাহসিক একটা কাজ। এটা সবার দ্বারা সম্ভব নয়। ওর দ্বারা সম্ভব হলো অতি কষ্টে। বাইরে অন্ধকার, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। অথচ আজকে রাতটা এমন থাকার কথা ছিল না। আজকে জ্যোৎস্না থাকার কথা ছিল। জ্যোৎস্নার শুভ্র মোহনীয়তা দেখে মেখে থাকার কথা ছিল পুরো শহরে। কিন্তু কোথায় কি, কোথায় জ্যোৎস্না, আর কোথায় জ্যোৎস্নার মোহনীয়তা? মিতুল এতদিন মনে মনে আশা পোষণ করেছে জ্যোৎস্না থাকাকালীন সময়ে ওর বিয়ে হবে। হ্যাঁ, ভাগ্যগুণে তাই হয়েছে। এখন জ্যোৎস্নার সময় চলছে। কালকেও চাঁদটা শুভ্র আলো ছড়িয়েছে, কিন্তু আজ অন্ধকার। আজকেও একটা বড় চাঁদ উঠত আকাশে। জ্যোৎস্না ছড়িয়ে থাকতো, কিন্তু আবহাওয়া সব শেষ করে দিল। এতদিন থাকতে আজকেই কেন বৃষ্টি নামতে হলো? কোথায় ভেবেছিল ছাদে গিয়ে জ্যোৎস্নার মাঝে রাতটা কাটিয়ে দেবে? সে আর হলো না। এই বৃষ্টির মাঝে ছাদে যাবে কি করে? এই বৃষ্টিতে কি ছাদে রাত কাটানো সম্ভব? মিতুল বাইরে থেকে চোখ এনে জোহানের দিকে তাকালো। জোহান বেডের উপর বসা। সে কখন থেকে শুধু আনমনে হেসে যাচ্ছে। এত হাসছে কেন বুঝতে পারছে না ও। পাগল ছাড়া এরকম কেউ হাসে? মিতুলের খুব বিরক্ত লাগলো। এমনিতেই আজ আবহাওয়ার এই দশা, তার উপর আবার জোহান পাগলের মতো হাসছে। দুই মিলে মেজাজ তুমুল খারাপ ওর। বিয়ের পর পাগল হয়ে গেল নাকি জোহান? মিতুল জোহানের থেকে চোখ সরিয়ে আবার জানালা দিয়ে বাইরে তাকালো। এই বৃষ্টি থামবে কখন? পেছন থেকে জোহানের হাসির শব্দের সাথে জোহানের কণ্ঠও ভেসে আসলো কানে। হেই তুলতুল, আমি তোমাকে সত্যি সত্যি বিয়ে করে ফেললাম নাকি? মিতুলের মেজাজ এবার আরও বিগড়ে গেল। কি আহাম্মকের মতো প্রশ্ন! বিয়ের পর দেখছে জোহান সত্যিই পাগল হয়ে গেছে। মিতুলের জোহানের প্রশ্নের যা জবাব দিতে ইচ্ছে হলো তা হলো, না, আমরা সত্যি সত্যি নয়, মিথ্যে মিথ্যে বিয়ে করেছি। এই সবাই মিলে একটু মজা করলাম আর কি। কিন্তু মুখে কিছু বলল না। জানালার দিকে মুখ করেই দাঁড়িয়ে রইল। ফের জোহানের কণ্ঠ শোনা গেল, আমার তো মানতেই কষ্ট হচ্ছে আমি তোমাকে সত্যি সত্যি বিয়ে করে ফেলেছি। আমার তো মনে হচ্ছে আমি এখনো কোনো স্বপ্ন দেখছি। সুন্দর একটা স্বপ্ন। মিষ্টি, আমি কি তোমাকে সত্যি বিয়ে করে ফেলেছি? মিতুলের মেজাজ আর নিয়ন্ত্রণ হলো না। পেছন ফিরে বলে ফেলল, দেখো, আমার মন এখন একদমই ভালো নেই। তোমার এমন পাগলামি বন্ধ করো। কেন? তোর মন ভালো নেই কেন? আমাকে বিয়ে করে খুশি হওনি? মিতুল উত্তর না দিয়ে আবার জানলার দিকে ফিরল। তারপর বলল, ভেবেছিলাম আজকে রাতে দুজনে ছাদে গিয়ে সময় কাটাবো। আকাশে থাকবে সুন্দর একটা চাঁদ, চাঁদের সাথে সময় কাটবে আমাদের। কিন্তু তা তো হলো না, চাঁদের বদলে বৃষ্টি নেমেছে। জোহান একটু মিষ্টি হেসে মিতুলের পাশে এসে দাঁড়ালো। চোখ রাখলো বাইরে, বৃষ্টি পড়ছে। জোহান বলল, বৃষ্টি নেমেছে তো কি হয়েছে? আমরা তো এখনো ছাদে যেতে পারি। ছাদের জায়গায় চাঁদ নেই, কিন্তু ছাদ তো ঠিকই আছে। মানে কি, এই বৃষ্টির মাঝে ছাদে যাব আমরা? গেলে ক্ষতি কি? তোর মনে আছে কি বলেছিলাম আমি? বলেছিলাম বাংলাদেশের বৃষ্টিতে প্রথম ভেজবো তোমার সাথে। যদি এমন বৃষ্টির কথা বলিনি, ঝুম বৃষ্টির কথা বলেছিলাম। কিন্তু আজকে যখন এই বৃষ্টি নেমেছে, এই বৃষ্টিতে ভিজে চলো। তোমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে। এই রাত্রিবেলায় তোমার সাথে বৃষ্টিতে ভিজবো আমি পারবো না। কালকে দিনে ভিজবো। এই বৃষ্টি কি তোমার জন্য কাল দিন পর্যন্ত অপেক্ষা করবে? এখনই ছাদে যাবো আমরা। অসম্ভব, এই রাতে বৃষ্টিতে ভিজবো না আমি। তোমার ইচ্ছে হলে তুমি একা যাও। যেতেই হবে তোমাকে। জোহান মিতুলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মিতুলের এক হাত শক্ত করে আঁকড়ে ধরল। তারপর নিয়ে যেতে লাগলো দরজার দিকে। দরজার কাছাকাছি আসতেই মিতুল বলল, এক মিনিট। জোহান থামল। কি? মিতুল একটা ছাতা নিল সাথে। জোহান বলল, ছাতা দিয়ে কি করবে? বাংলাদেশের বৃষ্টি সুবিধার নয়, ভিজলে যখন তখন জ্বর চলে আসতে পারে। আমরা ছাদে যাব ঠিকই, বৃষ্টি দেখব ঠিকই, কিন্তু ভিজবো না। কথাগুলো বলে মিতুল নিজেই জোহানের হাত ধরে বলল, চলো। লিভিং রুম থেকে একটু দূরে থাকতেই মিতুল দাঁড়িয়ে গেল। জোহানকেও বলল, দাঁড়াও। কি হয়েছে? শুনতে পাচ্ছ না? লিভিং রুমে মানুষজন কথা বলছে। তো তাদের সামনে দিয়ে বাইরে বের হব কি করে?
কি ভাববে তারা? এখানে ভাবা ভাবির কি আছে? আমরা তো যাচ্ছি ছাদে, ঘর থেকে বের হয়ে কোথাও চুরি তো করতে যাচ্ছি না। চলো। জোহান মিতুলের বারণ না শুনে ওকে নিয়ে লিভিং রুম পর্যন্ত এসে গেল। লিভিং রুমে প্রথম পা রেখেই মিতুল লজ্জায় মরে যায় অবস্থা। এই জোহানের কোনো লজ্জা শরম নেই। এত লোকের মাঝ দিয়ে কেন এখন ছাদে যেতে হবে? লিভিং রুমে এখন সবাই আছে, মা, ভাইয়েরা, রেশমি আন্টি, মেহরিন, মামুনি, জেবিন, জোহানের 4টা কাজিন, দাদি, সবাই। শুধু আব্বু নেই, হয়তো রুমে রেস্ট নিচ্ছে। বাকি যারা এসেছিল বিয়েতে তারা খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে। এত লোকের সামনে থেকে ছাদে গেলে কি ভাববে তারা? এই জোহান, না সত্যিই পারা যাবে না জোহানকে নিয়ে। ইস, লজ্জায় মাথা কাটা যাচ্ছে ওর। জোহান কাউকে ভ্রুক্ষেপ না করে মিতুলকে নিয়ে সোজা দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। মেহরিনের কথায় থামতে হলো। কোথায় যাচ্ছিস তোরা? মিতুল মনে মনে ভাবল, শেষ, সব শেষ। কি উত্তর দেবে এখন? কি বলবে? আমরা দুজন ছাদে বৃষ্টিবিলাস করতে যাচ্ছি এটা বলবে? মিতুল মনে মনে উত্তর খুঁজতে লাগলো। অন্য কিছু বলা যায়? জোহান বাংলা বুঝতে পারেনি, তবে আন্দাজ করতে পেরেছে মিতুলের হয়ে ওই উত্তরটা দিয়ে দিল। আমরা দুজন ছাদে যাচ্ছি। জোহানের কথা শুনে মিতুল বিরক্তি, লজ্জায় চোখ বুজে ফেললো। মন বলে উঠল, এই জোহান সত্যি আহাম্মক, লজ্জা শরম নেই ওর। এত মানুষের মাঝে এত সহজভাবে কি করে বলে দিল কথাটা? জোহানের কথায় সবারই ভ্রুকুটি হলো। মাহিরা বললেন, ছাদে যাচ্ছ? এই বৃষ্টির মাঝে ছাদে যাচ্ছ কেন? জোহান উত্তরটা দেবে ঠিক করেছিল, কিন্তু মিতুল বলার সুযোগ দিল না। তার আগে মিতুল নিজে বলে উঠল, বৃষ্টি থাকলে কোনো সমস্যা নেই, ছাতা নিয়েছি তো, ভিজবো না আমরা। মেহরিন মুখ খুলল, কিছুটা টেনে বলল, ও, আমি বুঝতে পেরে গেছি, এটা হলো রোম্যান্টিকতা। বাসরাতে দুজন বৃষ্টি বালাস করবে, বৃষ্টিতে ভিজবে দুজন। দেখছো না কি সুন্দর করে, আবার হাতও ধরে আছে। মেহরিনের কথায় মিতুলের টনক নড়ল। জোহান লিভিং রুমে এসেও ওর হাত ধরে রেখেছে, সেটা একটিবার খেয়াল করেনি ও এক টানে হাতটা ছাড়িয়ে নিল। এই লজ্জা কোথায় রাখবে? একটু মাটি ফাঁক হয়ে যাক, মুখ লুকাবেও। জোহান সবার সামনে এরকম বেশরমার মতো ওর হাত ধরে রেখেছিল। ছি ছি, কি ভাবলো সবাই? আর মেহরিনই বাকি এতটা পাজি হলো কবে? সবার সামনে এরকম একটা কথা বলল কি করে ও? এখানে বয়স্করাও আছে, সেদিকে কি খেয়াল নেই ওর? পাজি একটা। মেহরিন বাংলা বলার কারণে জোহান বুঝতে পারেনি ঠিক করে, তবে দেখলো সবাই মিটিমিটি করে হাসছে। সবার ধ্যান যখন মিতুল এবং জোহানের দিকে, নাবিল তখন মেহরিনের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমাদের বসের রাতেও কিন্তু আমরা এই রোমান্টিকতা পালন করতে পারি। নাবিল মেহরিনের পাশেই বসেছিল। নাবিলের কথা কানে আসতেই মেহরিনের মুখ থেকে হাসির রেশ মুছে গেল। কঠিন চোখে একবার তাকালো নাবিলের দিকে, তারপর একবার অন্য সবার উপর চোখ বুলালো। না, কেউ খেয়াল করেনি। মেহরিনের ধারণা ভুল। কেউ খেয়াল না করলেও মিতুল ঠিকই খেয়াল করেছে। দেখেছে ওর ভাইয়া মেহরিনের কানে ফিসফিস করে কিছু বলেছে। ঘটনাটা দেখেও মিতুলের লজ্জা লাগলো। প্রায় অনেক দিন যাবৎ নাবিল এবং মেহরিনের মাঝে মন দেওয়া নেওয়া চলছে। এটা কেউ জানে না এখন পর্যন্ত, শুধু মিতুল জানে। ভাইয়া এবং মেহরিন এত মানুষের তোয়াক্কা না করে এরকম প্রেম করছে, পাশাপাশি বসে আছে, অথচ ওর বিয়ে চলাকালীন সবার সামনে জোহানের পাশে একটু বসতেই লজ্জা লাগছিল। এমন কেন? মেহরিনের মতো হতে পারে না কেন? লিভিং রুমের ফাড়াটা কাটিয়ে ছাদে আসতে সক্ষম হলো ওরা। আসার সময় একজনকে নিচে নেমে যেতে দেখলো, হয়তো সেও বৃষ্টি বিলাস করতে এসেছিল ছাদে। মিতুল ছাতা খুলতে চাইছিল, কিন্তু জোহান খুলতে দিল না। মিতুল মেনে নিল। ছাদে এখন গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই দাঁড়িয়ে আছে ওরা। মিতুলের মনে ঘুরতে থাকা কথাটা এবার বলে ফেলল, তুমি লিভিং রুমে সবার সামনে ওভাবে আমার হাত ধরে রেখেছিলে কেন? হাত ধরে রেখেছিলাম তো কি হয়েছে? এখন আমরা বিবাহিত দম্পতি, হাত ধরে ডাকলেই বাকি, আর জড়িয়ে ধরলেই বাকি। অনেক কিছু। বেশরমের মতো কথা বলো না, এটা তোমার কানাডা নয়, এটা বাংলাদেশ। বাবা, আমার তোলতো দেখছি রাগের পাশাপাশি খুব লজ্জাবতীও। জোহানের কথায় মিতুল লজ্জায় পড়ে গেল আবার। জোহান হাসল, রেলিংয়ের দিকে যেতে যেতে বলল, শেষমেশ আমাদের বিয়েটা হয়ে গেল তুলতুল। মিতুল পেছন থেকে তাকিয়ে রইল। বৃষ্টির ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটা ছুঁয়ে দিচ্ছে। এখন ঝুম বৃষ্টি থাকলে ভিজে একাকার হয়ে যেত, কিন্তু এই বৃষ্টির ভিজিয়ে দিতে সময় লাগছে। জোহান দূরে দৃষ্টি রেখে বলল, আজকের দিনটা যেন খুব নিশ্চিন্ত লাগছে। তোমারও লাগছে এমন? মিতুল এগিয়ে এলো জোহানের কাছে। জোহানের পাশে দাঁড়িয়ে
রেলিংয়ে হাত রেখে বলল, হুম, লাগছে। ভাবতে পারিনি আমাদের বিয়েটা এভাবে হয়ে যাবে। জোহান মিতুলের দিকে তাকালো, মিতুলও তাকালো। জোহান হঠাৎ মিতুলের পেছনে এসে দাঁড়ালো, পেছন থেকে মিতুলকে জড়িয়ে ধরে ওর কাঁধে চিবুক ডুবিয়ে বলল, আমাদের এখন বিয়ে হয়ে গেছে। আমরা এতটা কাছাকাছি থাকলেও এখন সমস্যা নেই। আমরা এখন ঘুরতে গিয়ে এক চাদর এক বালিশে মাথা রেখে পাশাপাশি শুতে পারি। জোহানের আকস্মিক এমন কাণ্ডে মিতুল কিছুটা চমকে গেল। ওর এই মুহূর্তে যে অনুভূতি হচ্ছে সেটা অপরিচিত, অচেনা মিষ্টি এক অনুভূতি। হৃদয় মৃদু কাঁপন হচ্ছে, সেই সাথে এই ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টির ফোঁটাদের মনে হচ্ছে ভালোবাসার বার্তা বহনকারী শুভ্র সুখময় বাড়িধারা। মিতুল শুকনো একটা ঢোক গিলে বলল, হুম, পারি। জোহান নীরব হাসল, মিতুলকে ছেড়ে দিয়ে নিজের দিকে ফিরিয়ে বলল, এখন আমরা চুমুও খেতে পারি, তাই না? জোহানের কথায় মিতুলের হৃদয়ে যেন একটু বেশি কেঁপে উঠল। মুখে কথা নেই ওর, কিছু বলতে পারল না। জোহান হেসে মিতুলের কপালে চুমু এঁকে দিল। মিতুল পড়ল এবার বিব্রত অবস্থায়। এখানে দাঁড়িয়ে থাকাই কষ্টসাধ্য হয়ে পড়ছে। কিছুতেই জোহানের কাছাকাছি দাঁড়িয়ে থাকতে পারছে না আর, কিন্তু ও টের পাচ্ছে ও একটু নড়ছে না, একেবারে স্থির। জোহান বলল, আমার উষ্ণ আলিঙ্গন অন্য সব মেয়েদের জন্য তো নিষেধাজ্ঞা জারি করে দিয়েছ, এটা শুধু তোমার প্রাপ্তি। তাহলে আজ দূরে দাঁড়িয়ে কেন? দেবে না আমার উষ্ণ আলিঙ্গনের পরশ? কথাটা বলেই জোহান মিতুলের এক হাত ধরে টেনে একেবারে কাছাকাছি এনে ফেলল। তারপর বলল, এখন আমরা জড়িয়ে ধরতে পারি। জোহার মিতুলকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। মিতুলের মাঝ থেকে সকল বিব্রত বোধ হারিয়ে গেল। মন অনুভব করল গভীর প্রশান্তি। এটাই সেই ক্ষণ, যেই ক্ষণের অপেক্ষায় ছিল। সেদিন এই ক্ষণটি আসার আগেই জোহানকে জড়িয়ে ধরেছিল। কঠিন পরিস্থিতির মাঝে জোহানের চেরি ব্লসম দেওয়ায় আবেগে আপ্লুত মন সেদিন বাদ মানেনি, কিন্তু ও একদমই চায়নি সেদিন জোহানকে এভাবে জড়িয়ে ধরতে। জোহানের উষ্ণ বক্ষে মুখ লুকানোর জন্য এই ক্ষণটিরই অপেক্ষা করছিল। মিতুলের কানে জোহানের শান্ত কণ্ঠ ভেসে এলো, এই জায়গাটা শুধু আমার লিটল অ্যাঞ্জেলের। আমার লিটল অ্যাঞ্জেল চাইলেই যখন তখন এই জায়গাটা দখল করতে পারে। এটা তার জন্য উন্মুক্ত। আমার লিটল অ্যাঞ্জেল সারা জীবনের জন্য আমার হয়ে গেছে। আমি ধন্য, আমি পূর্ণ। আমার জীবনে পাওয়া সব থেকে শ্রেষ্ঠ উপহার আমার লিটল অ্যাঞ্জেল। জোহানের কথায় মিতুলের মনে শুভ্র অনুভূতির ছোঁয়া লাগলো। নিজেকে মনে হলো সুখী একজন মানুষ, এই পৃথিবীর সুখী মানুষগুলোর মধ্যেও একজন। মিতুল মনে মনে বলল, আমিও ধন্য তোমায় পেয়ে, আমিও পূর্ণ। তুমি আমার ভালোবাসা, আমার অতি সযত্নে আপন একটা মানুষ। ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়। 2 বছর পর মার্চ মাস চলছে। কানাডায় এখন বসন্তকাল। অনেক গাছে ফুল ফুটে ভরে গেছে, আবার অনেক গাছে সবে ফুটতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যেই ফুলে ফুলে ভরে যাবে সব গাছ। চেরি ব্লসম গাছগুলোয় এবার অনেক বেশি ফুল ধরেছে। মিতুল এক মনে তাকিয়ে আছে চেরি ফুলের দিকে। ও যখন ট্যুরিস্ট হিসেবে কানাডা এসেছিল তখনকার থেকে অনেক বেশি ফুল ফুটেছে এবার। ও আগেরবার এসে যেই রুমে থেকেছিল এখন সেই রুমেই জানালার কাছে দাঁড়িয়ে আছে। এই রুম থেকে লনের চেরি ব্লসম দেখা যায়। সকালবেলা ঘুম থেকে উঠে জানালার কাছে দাঁড়ালে ফুলে পূর্ণ চেরি গাছগুলো দেখে নয়ন জোড়ায়, সেই সাথে জুড়িয়ে যায় মন। জোহানের রুমে থেকে নয়ন এবং মন জোড়ানো সম্ভব নয়। জোহানের রুম থেকে চেরি ব্লসম গাছগুলো দেখা যায় না, তাই তো জোহানের রুম থেকে এই রুমে শিফট করেছে। বেশি দিন হয়নি, এই তো 4 দিন হলো মাত্র। বসন্তের 3 মাস এই রুমে থাকারই প্ল্যান মিতুলের। শুধু এবারের বসন্ত নয়, প্রত্যেক বসন্তে এই রুমে থাকবে। তবে এই থাকার ব্যাপারটা নিয়ে জোহানের সাথে ছোটোখাটো একটা যুদ্ধ বেঁধেছিল ওর। জোহান নিজের রুম ছেড়ে এই রুমে এসে থাকতে নারাজ, কিছুতেই রুমে থাকবে না বলে জেদ ধরেছিল। ও অনেক করে বুঝিয়েছে জোহানকে, মাত্র 3টা মাসই তো থাকবে এই রুমে, বাকি মাসগুলো তো জোহানের রুমেই। কিন্তু জোহানকে বোঝানো যায়নি। মিতুল বুঝতে পারে না জোহানের নিজের রুম ছেড়ে এই রুমে এসে থাকতে কি সমস্যা। ও বাংলাদেশ থেকে এসেও কি সুন্দর মানিয়ে নিয়েছিল এই রুমে, অথচ জোহান এতকাল ধরে এই বাড়িতে থেকে এই রুমটায় মানিয়ে নিতে পারবে না। শত বুঝিয়েও মানানো গেল না জোহানকে। জোহান মুখের উপর বলে দিল, আমার পক্ষে ওই রুমে গিয়ে থাকা অসম্ভব। তোমার যদি থাকতে ইচ্ছে করে তুমি একা গিয়ে থাকো, আমি পারবো না। জোহানের কথা শুনে মিতুলের যে কি পরিমাণ রাগ হয়েছিল তা বলার মতো নয়। ও রাগ করে ওর সব কিছু নিয়ে একাই এই রুমে চলে আসে। জোহান আসেনি।
পুরো একদিন আলাদা ছিল ওরা, এমনকি কথা পর্যন্ত বলেনি। পরে আর জোহান একা একা থাকতে পারল না। সকালবেলায় এসে হাজির হলো এই রুমে, এসে বলল, তোমার কাছ থেকে কিন্তু আমি এটা মোটে আশা করিনি মিতুল। তুমি আমাকে ছেড়ে কি করে এখানে একা একা থাকার মতো করে কঠিন কাজটা করতে পারলো? তুমি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না? ঘটনাটা মনে পড়তে মিতুলের হঠাৎ হাসি পেয়ে গেল। জোহান আগের মতোই পাগল আছে, একটুও পরিবর্তন হয়নি। তবে কাজের ক্ষেত্রে সে বেশ সিরিয়াস। 5 মাস হয়েছে চাকরি নিয়েছে রিকার্ডোর ড্যাডের কোম্পানিতে। মিতুল রুম থেকে বের হয়ে টাইম হাউসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। জোহান এখন টাইম হাউসে আছে, রাত ধরে সেখানেই ছিল। মিতুলও সেখানে ছিল রাতে। সকালে উঠে একবার বাড়ি ঘুরে আবার যাচ্ছে টাইম হাউসে। জোহান বোধহয় এখনও ঘুম থেকে ওঠেনি। জোহান এমনিতেই ঘুম পাগল, তার উপর আজ আবার উইকেন্ডে, কখন ঘুম ভাঙবে জানে না। চাকরির জন্য এখন আর আগের মতো যখন তখন পড়ে পড়ে ঘুমোতে পারে না। আগে যখন ইচ্ছে তখনই ঘুমোতো, ধরা বাঁধা নিয়ম ছিল না। চাকরির জন্য এখন আর সেই অবকাশ নেই, তাই সকল ঘুম এই উইকেন্ডে এসে জড়ো হয়। উইকেন্ডে খুব বেলা করে ঘুম থেকে উঠলেও বাকি দিনগুলোয় খুব সকালে নিয়ম করে উঠে যায়। টাইম হাউসে এসে দেখলো যা ভেবেছিল তাই। জোহান এখনো ঘুমোচ্ছে। মিতুলের খানিক বিরক্ত লাগলো, এত ঘুমোতে পারে জোহান? ও উঠে একবার বাড়ি পর্যন্ত ঘুরে এসেছে, অথচ ওর ওঠার নামগন্ধ নেই। মিতুলের কেন যেন জোহানের এত ঘুম সহ্য হয় না। ও বলল, তোমার ঘুম ভাঙবে কখন? ঘুমতো জোহানের কানে প্রশ্নটি গিয়ে পৌঁছলো না। মিতুলের কিছুটা রাগ হলো, একটু উচ্চ স্বরে বলল, তুমি কি উঠবে না? দুপুর বানিয়ে ফেলবে। জোহানের ঘুমকে নাড়াতে পারল না মিতুলের কণ্ঠ। উইকেন্ডে জোহানের এমন ঘুম মিতুলের কখনোই সহ্য হয় না। আজ ছুটির দিন, কোথায় আরও তাড়াতাড়ি উঠে ওর সাথে পুরো সময়টা কাটাবে তা না। মিতুল এক হাতে জোহানকে ঠেলা দিয়ে বলল, ওঠো জোহান। জোহানের ঘুম এখন যেন একটু নড়ে উঠল। ঘুম কাতুরে কণ্ঠে বলল, প্লিজ মিতুল, ডোন্ট ডিস্টার্ব মি। আমার এখনই কিছুক্ষণ ঘুম প্রয়োজন। আর কতক্ষণ? কয়টা বাজে খেয়াল আছে? ওঠো তাড়াতাড়ি। আমি ঘুমাবো। জোহানের কথায় মিতুল জেদি হয়ে উঠল। জোহানের ঘুম ভাঙিয়েই ছাড়বে ও। জোহানকে কিছুক্ষণ ঠেলে টেনে শেষমেশ শোয়া থেকে উঠে বসতে বাধ্য করল। জোহান গলায় রাজ্যের বিরক্তি জড়িয়ে বলল, তোমার সমস্যা কি বলতো? আমি এই দিনটির জন্য কতক্ষণ অপেক্ষা থাকি জানো? একটু শান্তি মতো ঘুমাবো বলে ওত পেতে থাকি এই দিনটির জন্য, অথচ তুমি প্রতি উইকেন্ডে এমন করো। একটু শান্তি মতো ঘুমোতে দাও না আমাকে। কেন করো তুমি আমার সাথে এমন? শান্তি মতো ঘুম? এতটা সময় ঘুমালে এখনো তোমার শান্তি মতো ঘুম হয়নি? না, হয়নি। আরো 3-4 ঘন্টা ঘুমালে হবে। অসম্ভব। ওই 3-4 ঘন্টা কিছুতে ঘুমাতে পারবে না তুমি। বিয়ের পর তুমি খুব কঠিন হয়ে গেছো। ভেবেছিলাম হয়তো একটু কঠিন হতে পারো, তাই বলেছি এতটা কঠিন হয়ে যাবে ভাবতে পারিনি। কথাটা বলতে বলতে বেড থেকে নামলো জোহান। সোজা যেতে লাগলো প্রবেশ দরজার দিকে। মিতুলও জোহানের পেছন পেছন যাচ্ছে। বুঝতে পারছে না কবে কখন কিভাবে ও জোহানের সাথে কঠিন আচরণ করেছে। মিতুল মনে মনে ভাবতে লাগলো বিষয়টি নিয়ে, কিন্তু জোহানকে কিছু বলল না। ও কানাডা এসেছে 7 মাস হয়েছে, দিনগুলো ভালোই যাচ্ছে এখানে। টাইম হাউস থেকে বের হয়ে সামনে থাকা ম্যাগনোলিয়া গাছটাকে একটু ছুঁয়ে দিল মিতুল। গাছটায় কবে ফুল ফুটবে, কত বছর অপেক্ষা করতে হবে। এবার কানাডা এসেই টাইম হাউসের সামনে পাশে কিছু ফুল গাছ লাগিয়েছে, ফল গাছও লাগিয়েছে একটা। ওর ইচ্ছে এখানে ছোটোখাটো একটা বাগান করবে, জায়গা তো পড়ে আছে অনেক। কিন্তু জোহানের এ বিষয়ে কোনো আগ্রহ নেই। জোহানের আগ্রহ ওকে গিটার বাজানো শেখানোয়। 2 মাস ধরে চেষ্টা চালাচ্ছে, তবে কোনো সুফল পাচ্ছে না। পাবে কি করে? মিতুলের নিজেরই তো শেখার মন নেই। জোহানের গানের ব্যাপারটা আরও উন্নতি হয়েছে, তবে গান নিয়ে পড়ে থাকার সময় পায় না বেশি। চাকরির পাশাপাশি সময় খুঁজে নেয় গানের জন্য। বাড়ি এসে গেল ওরা। গার্ডেনের যে পাইন গাছটায় দোলনা টানানো ছিল সেটার দিকে নজর পড়ল মিতুলের। দোলনাটা এখন আর নেই। এবার এসে দেখতে পায়নি সেটা। ভাবছে ক্যামিলাকে নিয়ে নতুন একটা দোলনা তৈরি করবে। এতদিন দোলনার প্রতি কোনো ঝোঁক ছিল না, কিন্তু এখন যে বসন্ত এসে গেছে, গার্ডেনের এত এত ফুলের সমারোহের মাঝে দোলনায় কিছুক্ষণ বসে থাকলে মন ফুরফুরা হয়ে যায় একেবারে। জোহান ফ্রেশ হওয়ার পর ওরা ডাইনিংয়ে এলো ব্রেকফাস্টের জন্য। এসে রেশমি আন্টিকে দেখতে পেল।
জোহানকে বিয়ে করার পর রেশমি আন্টি ও শাশুড়ি হয়ে গেলেও ও এখনও আন্টি ডাকটা ছাড়তে পারেনি। রেশমি আন্টি অবশ্য এ নিয়ে অনেকবার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, জোহান জাইনের মতো মম বলে কেন ডাকতে পারো না? মিতুলও ভেবে দেখেছে ব্যাপারটা। যেহেতু রেশমি আন্টি এখন ওর শাশুড়ি হয়ে গেছে, সেহেতু ওর তো এখন বম বলেই ডাকা উচিত। কিন্তু কি করবে, পুরনো দিনের অভ্যাস ছাড়তে পারছে না। চাইলেই তো হুট করে আন্টি থেকে মম বলে ডাকা যায় না। জোহান আর মিতুল রেশমির বিপরীত দিকের চেয়ার টেনে বসলো। জোহান বসতে বসতে বলল, ব্রাদার কি চলে গেছে সিস্টার ইন লর সাথে দেখা করতে? রেশমি বললেন, হ্যাঁ কিছুক্ষণ আগেই গেল। মিতুল একবার তাকালো জোহানের দিকে। জোহান যেন হবু ভাবির খোঁজ খবর একটু বেশিই নেয়। আবার একদিন বলল তাকে নাকি ওর বোনের মতো লাগে। বেশ ভাব জমে গেছে হবু ভাবির সাথে জোহানের। তবে ওর সাথেও কম ভাব জমেনি। ওর বেশ ভালোই লাগে জাহিনের হবু বউকে। জাহিনের মতো অহংকারী ভাব নেই তার মাঝে। হাসি খুশি, মানুষের সাথে মিশে যায় সহজে। হবু বউয়ের নাম তাসমিয়া। বিয়ে আর 1 মাস পর এঙ্গেজ হয়েছে গত মাসে। জাইনের থেকে 1 বছরের ছোট তাসমিয়া, বাংলাদেশি মেয়ে, কানাডার সিটিজেনশিপ। সে দেখতে যেমন সুন্দর তেমনি আবার লম্বা, একদম পারফেক্ট ম্যাচ। চাকরিও করে, ভালো ইনকাম। জাইনের সাথে তার শুধু যেদিক থেকে পার্থক্য সেটা হলো জাইন অহংকারী টাইপ আর সে মিশু। এই ব্যাপারটা ছাড়া দুজনকে খুব ভালো মিলেছে। মিতুল রেশমি আন্টির দিকে দৃষ্টিপাত করলো। রেশমি আন্টি আগের থেকে অনেকটা কেয়ারিং হয়েছে জোহানের প্রতি। এই কেয়ারিং একদিনেই হয়নি, আস্তে আস্তে বেড়েছে। তবে মিতুল আশা রাখে একদিন পুরোপুরিভাবে সম্পূর্ণটা দিয়ে জোহানের কেয়ার করবে রেশমি আন্টি। ভালোবাসবে খুব। ইদানিংকাল মনে হয় জাইনও তার ভাইয়ের প্রতি একটু সদয় হয়েছে। আগের থেকে 2 ভাইয়ের মাঝে সম্পর্কটা আরও অনেকটা স্বাভাবিক হয়েছে। তবে ও স্বাভাবিক হতে পারেনি জাইনের সাথে। জাইনের সাথে ওর সম্পর্কটা ঠিক আগের মতোই আছে। জাইনের সাথে কথা বলতে ওর এখনও অস্বস্তি হয়, আগের থেকে আরও বেশি অস্বস্তি হয়। বিয়ে নিয়ে ওই ঝামেলাটা না হলে বোধহয় অস্বস্তি বোধটা একটু কমতো, কিন্তু ঝামেলাটা হয়ে অস্বস্তি বোধ আরও বাড়িয়ে দিয়েছে। ও সবসময় নিজের অস্বস্তি ভাবকে চেপে রাখে, কখনো প্রকাশ করে না। জাইনের সাথে যে খুব বেশি কথা হয় ওর, তেমনটা না। ওই আগের মতো অল্প স্বল্প কথা হয় মাঝে মাঝে। ও সবসময় হাসি খুশিভাবে কথা বলার চেষ্টা করে। মন না হাসলেও মুখে বাধ্য হাসি ফুটিয়ে রাখার চেষ্টা করে। তোমাকে এই রেমবো পুডিং পিসটা দেবো? ক্যামিলার প্রশ্ন মিতুলের ভাবনায় ছেদ ফেলল। ও একটু হেসে সম্মতি জানালো। দাও। ক্যামিলাও একটু হেসে পুডিং রাখলো ওর সামনে। ক্যামিলা ঠিক আগের মতোই মিষ্টি আছে। ব্রেকফাস্টের পাশাপাশি টুকটাক কথা হচ্ছিল। কথায় কথায় মিতুল একবার রেশমিকে আন্টি ডাকলেই রেশমি আবার অভিযোগ তুললেন, এই আন্টি ডাকটা তুমি কবে বাদ দেবে বলো তো? আমার কিন্তু এখন আর আন্টি ডাক শুনতে ভালো লাগে না। ওদের 2 ভাইয়ের মতো তুমিও মম বলে ডাকবে। রেশমি আন্টির কথায় মিতুল কিছুটা বিব্রত বোধ করলো। জোহানের দিকে তাকালো একবার। জোহান নির্বিকার, নিজের মতো খেয়ে যাচ্ছে। মিতুল বিব্রত বোধ নিয়েও একটু হাসার চেষ্টা করে বলল, আসলে পুরনো অভ্যাস তো, সহজে ছাড়তে চাচ্ছে না। মিতুলের কণ্ঠে ইতস্তত ভাব। রেশমি বললেন, অভ্যাস দূর তো চেঞ্জ করো। মিতুল সায় দিলে একটু মাথা নাড়ল। মিতুল রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে লাগলো নিজেকে। ড্রেসটা বেশ ভালো মানিয়েছে গায়ে। ড্রেসটা ওর বার্থডেতে গিফট পেয়েছিল সারা এবং জেমসের কাছ থেকে। সারা আর জেমসকে নিয়ে একটা খুশির খবর আছে। ওদের একটা বেবি হয়েছে, ছেলে বেবি। বয়স মাত্র 2 মাস হলো। দেখতে কি সুন্দর সেটা বলে প্রকাশ করতে পারবে না। জোহান খুব আদর করে বাচ্চাটাকে। জেমস এবং সারার বিয়েতে থাকার সৌভাগ্য হয়নি ও দেশে যাওয়ার 1 মাস পরে বিয়ে হয়েছিল ওদের। তবে বিয়ের সমস্ত ফটোশ্যুট, ভিডিও যা যা করা হয়েছে সব পাঠানো হয়েছিল ওর কাছে। বাংলাদেশ বসে ওসব দেখেই আনন্দিত থাকতে হয়েছে ওর। সারা আর জেমসকে নিয়ে যেমন একটা খুশির খবর আছে, তেমনি আবার একটা দুঃখের খবর আছে রিকার্ডোকে ঘিরে। প্রায় 4 মাস আগে রিকার্ডোর ব্রেকআপ হয়ে গেছে লিজার সাথে। নিউ ইয়র্কের একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে লিজা। তারপরই ব্রেকআপ করেছে রিকার্ডোর সাথে। মিতুলের ধারণা ছিল না রিকার্ডোর মতো ছেলের সাথেও কেউ ব্রেকআপ করতে পারে।
রিকার্ডোর মতো এত ধনী হ্যান্ডসাম নিরহংকারী ভালো একটা ছেলের সাথে ব্রেকআপ করার কোনো তুচ্ছই কারণ খুঁজে পায়নি ও। রিকার্ডোকে ফেলে যে ছেলের সাথে রিলেশনে জড়িয়েছে সে কি রিকার্ডোর থেকে বেশি ভালো? মিতুল জানে না সে কেমন, তবে ওর ধারণা রিকার্ডোর মতো এত ভালো হতে পারে না সেই ছেলে। রিকার্ডো কি পরিমাণ ভালো সেটা বুঝিয়ে বলতে পারবে না মিতুল। রিকার্ডোর খুব ধনী, ওদের টাকা পয়সার অভাব নেই। জোহানের ফ্রেন্ড সার্কেলের ভিতরে সব থেকে বেশি ধনী হচ্ছে রিকার্ডো। এত ধনী হওয়ার পরও রিকার্ডোর মাঝে কোনো অহংকারের ছোঁয়া দেখেনি আজ পর্যন্ত। মিতুলের মনে হলো রিকার্ডোকে ছেড়ে গিয়ে লিসা খুব বড় ভুল করেছে। রিকার্ডো লিসাকে কতটা ভালোবাসে সেটা দেখলেই বোঝা যায়। এখনও লিসাকে ভুলতে পারেনি। বন্ধুরা মিলে অবশ্য রিকার্ডোর মন থেকে লিসাকে মুছে ফেলতে কম চেষ্টা করেনি। অন্য মেয়ের সাথেও ডেট ফিক্স করে দিতে চেয়েছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। যেদিন লিজার সাথে ব্রেকআপ হয়েছিল সেদিন রিকার্ডো 6-7টা বিয়ারের বোতল নিয়ে জোহানের টাইম হাউসে এসেছিল। মনের দুঃখে জোহানের সাথে ড্রিঙ্কস করবে সেজন্য। মিথ্যে বলবে না, জোহান সেদিন ড্রিঙ্কস করেছিল রিকার্ডোর সাথে, তবে খুব বেশি না, অল্প পরিমাণ। অল্প ড্রিঙ্কস করেছিল, অল্প হোক আর বেশি হোক। এটা যদি কোনো রকমভাবে মায়ের কানে যেত তখন কেমন হতো? মাকে কত বড়াই করে বলেছে জোহান মদ জাতীয় কিছু ছুঁয়েও দেখে না। এখন যদি মা শুনতো জোহান বিয়ার খেয়েছে তাহলে ওর এই মুখ আর থাকতো? মায়ের কথা উঠতেই মনে পড়লো মাকে কতদিন হলো সরাসরি দেখেনি। এই ভিডিও কলে দেখে কি আর শান্তি আছে? মাকে জড়িয়ে ধরা যায় ভিডিও কলে। তাছাড়া ব্রোর এত মিষ্টি বউটাকেও সরাসরি দেখতে পারেনি এখন পর্যন্ত। এই 3 মাস হলো ব্রোর বিয়ে হয়েছে। ব্রোর বউটা যে কি মিষ্টি, সবটা আসলে জোহানের জন্য। জোহানকে কতবার বলেছে বাংলাদেশ বেড়াতে যাবেও, কিন্তু জোহানের মোটে সময়ই হয় না। ঠিক আছে, নিজের সময় না হোক, ওকে একা পাঠিয়ে দিক, তাও না, ওকে কিছুতেই একা যেতে দেবে না। ওকে ছাড়া একটা দিনও নাকি থাকা সম্ভব নয় তার পক্ষে। মিতুল অবশ্যই ব্যাপারটা ভেবে দেখেছে ও নিজেও জোহানকে ছাড়া থাকতে পারবে না। এটা কেমন জ্বালা সেটাই বুঝতে পারছে না ও। এরকম চললেও কবে সামনাসামনি দেখবে নিজ পরিবারকে? নাবিল ভাই এখন হায়ার স্টাডির জন্য অস্ট্রেলিয়াতে আছে, সম্ভবত আর 5-6 মাস পর বাংলাদেশ ফিরবে। ইতোমধ্যে ভাইয়া এবং মেহরিনের বিষয়টা দুই পরিবারের ভিতরে জানাজানি হয়ে গেছে। ভাইয়া ফিরলে মেহরিনের সাথে বিয়েটা হয়ে যাবে। বড় ভাইয়ের বিয়েতে থাকতে পারেনি, এখন ছোট ভাইয়ের বিয়েতেও না থাকতে পারলে ওর হাঁসফাঁসের শেষ থাকবে না। মিতুল ঠিক করেছে ও যাবেই, এতে করে জোহানের সব কাজ বাজ পণ্ড হয়ে গেলেও ওর কিচ্ছু যায় আসে না। টেবিলের উপর মিতুলের মোবাইলটা বেজে উঠল। এগিয়ে গিয়ে কল রিসিভ করলো। ওপাশ থেকে জোহান বলল, তোমার রেডি হওয়া হয়েছে? হ্যাঁ। গ্যারেজে এসে তবে। মিতুল ফুরফুরা মেজাজে বের হলো। বিকেল টাইম চলছে। জোহান আর ও এখন হ্যানরিটটা মুর এডওয়ার্ডস পার্ক ঘুরতে যাচ্ছে। প্রতি উইকেন্ডেই ওরা ঘুরতে যায়। গ্রীষ্মে ঘুরে বেড়াতে আরও বেশি ভালো লাগে। ও যখন এসেছিল তখন গ্রীষ্মের শেষ মাস চলছিল। সে 1 মাসে ঘুরেছে অনেক। জোহানের সাথে, জোহানের ফ্রেন্ডসদের সাথে, কিমিলার সাথে বেরিয়েছে। রেশমি আন্টিও নিয়ে গিয়েছিল ঘুরতে, বলতে গেলে প্রায় প্রতিদিনই ঘুরতে বেরিয়েছে। ঘোরাঘুরির জন্য গ্রীষ্ম ঋতুটাকে পছন্দ হলেও এমনিতেই ঋতুটাকে খুব অপছন্দ মিতুলের। কানাডা আসার পরই গ্রীষ্ম ঋতুটা একাধারে পছন্দ এবং অপছন্দের খাতায় নাম লিখিয়েছে। ঋতুটা অপছন্দ হওয়ার কারণ হলো মেয়েরা গ্রীষ্মে স্বল্প পোশাকে ঘোরাফেরা করে। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু দেখা যায় সুন্দরীরা স্বল্প পোশাকে ঘোরাঘুরি করছে। মিতুলের তখন ইচ্ছে করে জোহানের চোখে 4টা কালো চশমা পরিয়ে দেয়, যাতে ওই চশমা ভেদ করে কোনো মেয়ের দিকে ওর নজর না পড়ে। এখান থেকে হ্যানরিটটা মুর এডওয়ার্ডস পার্ক বেশি দূর নয়, খুব কাছেই। কারে যেতে মাত্র 9-10 মিনিটের মতো লাগে। 5 মিনিটের পথ অতিবাহিত হতেই হঠাৎ 3টা ছেলে ইশারা করে ওদের গাড়ি থামাতে বলল। মিতুল চেনে ছেলে 3টাকে। এরা হলো সেই রাবিশগুলো যারা জোহানের সাথে মারামারি করে। 3টা কেন, আরেকটা আসেনি? ঘোরে তো 4 জন জোড়ায় জোড়ায়। জোহানের সাথে এই 4 জনের মারামারি বিষয়টা স্থগিত হয়েছে। জোহান এখন ফেমাস, তাই ওদের সাথে মারামারি করতে পারে না। কিছু হলেই এটা ওটা নিউজ হয়ে যাবে। আর রাবিশগুলোও এখন আর মারার সাহস করতে পারে না। না মারলে কি হবে? জ্বালানো বন্ধ করেনি, নানাভাবে জ্বালানোর চেষ্টায় থাকে। যেখানে সেখানে এসে ডিস্টার্ব করে। রাবিশগুলো জোহানের মতো ভালোবাসিতে পড়ে গেল কিনা কে জানে। হয়তো জোহানকে ছাড়া থাকতে পারে না। বুলিং কেস এখন কোন জায়গায় এসে ঠেকলো। ওর আসলেই 4 জনকে ঠিক সহ্য হয় না। এই তোর বার্থডে পার্টিতে এসেছিল এই 4 জন। পার্টিটা হয়েছিল ক্যাফেতে, শুধু জোহানের ফ্রেন্ডসরা ছিল। এই 4 জনকে দাওয়াত দেওয়া হয়নি, তারপরও
বিনা দাওয়াতে অবরোধের মতো এসেছিল। এসেই ভালো কথা, কিন্তু সামান্য একটা গিফট পর্যন্ত আনেনি ওর জন্য। তবে পরে অবশ্য ওর বার্থডে গিফট পাঠিয়ে দিয়েছিল, বাসায় একটা পারফিউম দিয়েছিল। পারফিউমটা দামি এবং ঘ্রাণটা চমৎকার। জোহান গাড়ি থামাতেই তিনজন এগিয়ে এলো। বাদামি চুলের একটু রোগা টাইপের ছেলেটা বলল, আমরা তোর বাড়িতে যাচ্ছিলাম, তোরা কোথায় যাচ্ছিস? জোহান কিছুটা বিরক্তির সহিত বলল, কেন আমার বাড়ি যাচ্ছিলে কেন? তোদের কি কাজ আমার বাড়িতে? গান গাইতে হবে, ফ্রাইডেতে আমাদের আয়োজিত একটা পার্টি হবে, সেখানে গান গাইতে হবে তোর। আমার কি মাথা খারাপ? আবার যাবো তোদের পার্টিতে গান গাইতে? অসম্ভব। আগের বারে কথা মনে আছে, $1 পর্যন্ত দিস নাই। এবার দেব, মোটা অঙ্কের ডলার দেব। দলের নেতা বলে উঠল। জোহান বলল, লাভ নেই, যত ডলারই দেওয়া হোক না কেন, তোদের পার্টিতে গান গাইব না, অন্য সিঙ্গার খুঁজে নিস। দলের নেতা আবার কিছুটা গরমের সাথে বলল, তোকেই লাগবে, যত ডলার চাস ততই দেব, তোকেই গান গাইতে হবে। জোহান বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, দেখ, ওয়াইফকে নিয়ে ঘুরতে বের হয়েছে, মাঝে মধ্যে তোদের এমন জ্বালাতন সহ্যযোগ্য নয়। একটা সুন্দর মেজাজে ছিলাম, কিন্তু তোরা এসে মেজাজটা পুরো খারাপ বানিয়ে দিলে। এবার দলে থাকা অন্য ছেলেটা বলল, ওয়াইফকে নিয়ে ঘুরতে যাচ্ছিস, ভালো কথা। আমরা কি ঘুরতে যেতে বাধা দিচ্ছি? তুই নিজেই তো সময় নষ্ট করছিস, সহজভাবে মেনে নে, তাহলেই তো হয়। জোহানকে কিছু বলার সুযোগ না দিয়ে দলের নেতা বলে উঠল, তাহলে ওই কথাই রইলো, আমাদের পার্টিতে তুই গান গাচ্ছিস। বাই, সি ইউ অ্যাগেইন। রাবিশগুলো যাওয়া দিয়েও হঠাৎ ব্রেক করলো। পিছন ফিরে দৃষ্টি ফেলল মিতুলের ওপর, বলল, ও হ্যাঁ, তুমিও এসো। বলে আর দাঁড়ালো না, চলে গেল রাবিশ দল। মিতুলের মেজাজ হলো চরম খারাপ। এতক্ষণ রাবিশগুলোকে মনে মনে কথা শুনিয়ে কিছু বাদ রাখেনি। জোহান রাবিশগুলোকে সহ্য করতে পারলেও ওর মোটেই সহ্য হয় না। মিতুলরা এসে গেল পার্কে। মিতুল এই পার্কের আগেও ঘুরেছে। এই পার্কের চেরি গাছ আছে অনেক, গোলাপি রঙা। চেরি গাছের নিচে বসার জন্য আবার অনেকগুলো বেঞ্চিও আছে। শুয়ে বসে সময় কাটানোর জন্য আছে সবুজ চাদরে ঢাকা দীর্ঘ ওপেন প্লেস। ওরা নিজেদের সাথে আনা চাদর বিছালো ঘাসের উপর। চেরি গাছের কাছাকাছি চাদর বিছিয়েছে। চাদরের উপর বসতেই রিকার্ডোর কল পাওয়া গেল। সন্ধ্যার পর তাদের সাথে কফি শপে মিলিত হওয়ার আহ্বান জানিয়েছে। জোহান বালিশে মাথা এলিয়ে দিল। মিতুল বালিশে মাথা রাখতে নিলেই জোহান বলল, ওয়েট ওয়েট। মিতুল থেমে গেল। কি হলো? তোমার কাছে অন্যরকম বালিশে শোয়াবো। অন্যরকম বালিশ মানে? এই বালিশই তো নিয়ে এসেছি আমরা। সেরকম বালিশটা, ভিন্ন ধর্মী বালিশ। জোহান নিজের এক হাত প্রসারিত করে বলল, এখানে ছবি তুমি। মিতুল না হেসে পারল না। একটু মিষ্টি হেসে জোহানের বাড়িয়ে দেওয়া হাতের উপর শুয়ে পড়ল। তারপর চেরি ব্লসমের দিকে দৃষ্টি স্থির রেখে বলল, জানো, চেরি আমার খুব পছন্দের। আমি খুব ভালোবাসি চেরি ব্লসম। নতুন কথা শোনালে মনে হয়। মিতুল চেরি ব্লসম দেখার অমৃত সুধায় নিজেকে ডুবিয়ে রেখে বলল, তাকিয়ে দেখো, চেরি ব্লসম কত সুন্দর, কত নিষ্পাপ, কত মিষ্টি। শুধু চেরি ব্লসমই দেখবে? আমাকে একটু দেখো, আমার মুখটা চেরি থেকে বেশি নিষ্পাপ এবং মিষ্টি। জোহানের কথা মিতুল শুনতে পেল বলে মনে হলো না। সে চেরি ব্লসম দেখার নেশাতেই ডুবে আছে। জোহান বলল, আমাকে পাশে রেখে চেরি ব্লসমের দিকে তাকিয়ে থাকাটা কিন্তু অন্যায়। আমার মতো একজন সুদর্শন এক যুবক তোমার পাশে থাকতে এইভাবে চেরি ব্লসমের দিকে তাকিয়ে থাকাটা তোমার ঠিক হচ্ছে না। আমার দিকে তাকো তুমি। জোহানের কথা এবার গুরুত্ব দিল মিতুল। তাকালো ওর দিকে, বলল, চেরি ব্লসমদের হিংসা করছো তুমি? জোহান উত্তর দিল না। মিতুলের মাথার নিচ থেকে হাতটা সরিয়ে বালিশ গুজে দিয়ে উঠে বসলো। আমাকে একটা সত্যি কথা বলবে তুলতুল? মিতুল ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করলো, কি সত্যি কথা? জোহান পাশে ঘাসের উপর পড়ে থাকা কিছু চেরি পাপড়ি হাত বাড়িয়ে কুড়িয়ে এনে বলল, তুমি চেরি ব্লসম বেশি পছন্দ করো নাকি আমাকে? হঠাৎ করে এই প্রশ্ন কেন করছো? কারণ আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমার থেকেও চেরি ব্লসম বেশি পছন্দ করো, তাই কনফার্ম হতে চাচ্ছি। তোমার অধিক পছন্দের জিনিসটি কি, এই চেরি ব্লসম নাকি আমি? মিতুল উঠে বসলো। জোহানের হাতের চেরি পাপড়িগুলোর দিকে তাকিয়ে কিছুটা ভাবার মতো করলো। তারপর জোহানের দিকে তাকিয়ে বলল, আমি অবশ্যই চেরি ব্লসম পছন্দ করি। তার মানে? মানে চেরি ব্লসম আমার সবচেয়ে অধিক পছন্দ। জোহান দাঁড়িয়ে গেল। তাহলে আমি? মিতুলও দাঁড়ালো, বলল,
তুমি আমার সেকেন্ড পছন্দ। জোহান অসন্তুষ্ট হলো, ক্ষুব্ধ হলো, বলল, তুমি তোমার ফার্স্ট পছন্দকে নিয়েই থাকো, আমি যাচ্ছি। জোহান রাগ করে পা বাড়ালো পার্ক থেকে চলে যাওয়ার জন্য। মিতুল পেছন থেকে আসলো। হো হে আমার ওয়াল হ্যান্ডসাম স্বামী, দাঁড়াও। জোহান থামলো না, পায়ের চলন অব্যাহত রেখে বলল, তুমি চেরি ব্লসম নিয়ে থাকো তুলতুল, আমাকে ডেকো না, ফিরবো না আমি। মিতুল হাসলো, পেছন থেকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো জোহানকে। জোহানকে এবার থেমে যেতেই হলো। মিতুল বলল, পৃথিবীর যে কোনো কিছুর থেকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসি। চেরি ব্লসম যতটা নিষ্পাপ তার থেকে অনেক বেশি নিষ্পাপ। তোমার জন্য আমার অনুভূতি এটা সব কিছুর থেকে অধিক নিষ্পাপ, শুভ্র এবং মিষ্টি। তুমি আমার প্রিয় চেরি ব্লসমের থেকে বেশি প্রিয়।